একবার হিমা আমার কাছে লিচু গাছে চড়ার বায়না করে। আমিও তখন ছোট ছিলাম, কিন্তু শরীর স্বাস্থ্যে বেশ গুলুমুলু ছিলাম। হ্যাংলা পাতলা মেয়েকে ধরে লিচু গাছে ওঠানো আমার বাম হাতের কাজ ছিল। তো প্রথমে হিমাকে গাছের একটা ঝুলন্ত ডালে চড়িয়ে আমি নিচে দাঁড়িয়ে দোল দিতে থাকি। প্রায় 20 মিনিট পর হিমা আবদার করে বসে আমাকেও গাছে চড়তে। আমি সেই সময় ভাবছিলাম, যদি ওর মতো চড়তে যাই তবে ডাল ভেঙে নিচে পড়ে যাব। তাই গাছ বেয়ে গাছে চড়ার সিদ্ধান্ত নিই। আমি গাছে চড়তে চড়তে জানো কি হয়েছে? মীর এতটুকু বলে থামে। রিপ্তিও মারিয়াকে প্রশ্ন করে। তারাও উৎসাহী হয়ে একট্টে জবাব দেয়। কি হয়েছে? মীর আবারও বলতে শুরু করে। কি আর হবে, আমার গাছে ওঠার ঝাঁকিতে শুকনা কাঠি ধপাস করে নিচে পড়ে গিয়েছে, আর মা মা বলে কাঁদতে শুরু করে দিয়েছে। এতটুকু বলার পর উপস্থিত সকলে হাসতে শুরু করে। হিমা এতক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে সবটা শুনে মনে করতে চেষ্টা করছে। এমনটা সে কবে করেছে, কিন্তু সে মনে করতে ব্যর্থ হয়। আশাও সাথে ছিল, সেও হাসছে। হিমা বুঝতে পারে মীর বানোয়াট গল্প সকলকে বলছে। এতে হিমা ভীষণ রেগে যায়। ভেতর থেকে এখনো হাসাহাসির আওয়াজ আসছে। আশা হিমার কাছে এসে মাথায় ঘোমটা টেনে হাতে চায়ের ট্রে ধরিয়ে দেয়। হিমা এতক্ষণে বুঝে গিয়েছে আজ তাকে কে বা কারা দেখতে এসেছে। হিমা ভদ্র মেয়ের মতো সকলের সামনে আসে। মাথা উঁচু করে তাকাবে, তখনই মীরের কণ্ঠস্বর শুনতে পায়। বাড়ির মেয়েকে দেখতে হলে এতে ঘটা করে আয়োজনের কি দরকার ছিল ফুপু? রাস্তায় ধরে বেঁধে নিয়ে আসলেও কথা পাকাপাকি হয়ে যেত। কি বলো সবাই? মীরের কথায় হিমা কটমট দৃষ্টিতে তাকায়। সকলেই বুঝতে পারে মীর হিমাকে জ্বালাতন করার জন্য এসব বলছে। সে দাঁতে দাঁত চেপে উত্তর দেয়। পাত্র আমার পছন্দ হয়নি মামা। এমন বাঁচা ছেলেকে বলো মুচিওয়ালার কাছ থেকে কথা শিখে আসতে। সকলে উচ্চস্বরে হাসছে। হোসেনারা এগিয়ে এসে হিমাকে মীরের পাশে বসিয়ে বলতে শুরু করে। এই বাদর ছেলেকে তুই ঠিক করতে পারবি রে হিমা? তোকে বিয়ে করবে বলে আমাদের ফোন করতে করতে পাগল করে ফেলেছে। ফোন তার একটাই কথা, আমার হিমালয়কে চাই। এই নে, হিমাকে এনে দিলাম, এবার আংটি পরা। আফজল হোসেন এতক্ষণ পরে মুখ খুলেন। তিনি কিছুটা গম্ভীর হয়ে বলেন। তোমার সব কথা রেখেছি, এবার দুজনের জন্য হলেও প্রতিষ্ঠিত হও। আমার ভাগ্নেকে কিন্তু রাজরানী করে রাখতে হবে। তোমার ভাগ্নিকে আমার মনের রানী করে রাখবো, ওই সব নিয়ে একটুও ভেবো না। আজ হিমার কাছে সবকিছু বিরক্ত লাগছে। এই বাড়ির প্রতিটি সদস্য তার থেকে সত্য লুকিয়েছে, অথচ সে এতদিন ভয়ে চিন্তায় পাগল হয়ে যাচ্ছিল। আসল আসামি তো মীর। কি সুন্দরী না নাটক করে এসেছে সে। আশা মীরের পাশে এসে বসে। মীরের মাথায় হাত রেখে বলে। সেদিন তোকে কথা দিয়েছিলাম মেয়েকে তোর হাতেই দিব। ফলস্বরূপ তুই প্রতিশ্রুতি দিয়েছিলি মেয়েকে সুখে রাখবি। আমি মেনে নিয়েছি। হিমা যেমন আমার সন্তান, সাথে তুইও। আমি খুব খুশি মীর। মীর আশার হাতে হাত রাখে। হিমার দিকে তাকিয়ে বলে। আমি তো শুধু তাকেই ভালোবাসি যে আমার হৃদয়ের ঘরে বাসা বেঁধেছে। সেই আমার হৃদয় হরণী, যে আমার হৃদয়ে শক্তভাবে জায়গা করে নিয়েছে। আমার পূর্ণা, আমার অনন্যা। সকলের উপস্থিতিতে আংটি বদলের কার্যক্রম শুরু হয়। মীর মহা খুশি। সে হোসেনারার হাত থেকে আংটি নিয়ে হিমাকে পরাতে চায়। হিমা হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। সে কোনো ক্রমে হাত খুলবে না। মীর সকলের সামনে হিমাকে ধমক দিতে চাচ্ছে না, তাই সকলের অগোচরে হিমার উদ্দেশ্যে বলে। ভালোয় ভালোয় হাত খুলে ফেল হিমালয়, নয়তো তোর ছোট্টবেলার লিচু গাছ থেকে পড়ে যাওয়ার ছবি সবাইকে দেখিয়ে দেব। কিন্তু তখন তো তুমি ছোট ছিলে মিলে, আর সেকালে স্মার্টফোনও তো ছিল না। তবে কিভাবে তুমি আমার ছবি তুললে? হিমার স্বভাবের কথা মীর কিভাবে ভুলে গিয়েছিল কে জানে। এই মুহূর্তে সে হিমার থেকে এমন প্রশ্ন আশা করেনি, তাই আগের চেয়েও ফিসফিস করে উত্তর দেয়। বেশি বাড়াবাড়ি করিস না রে হিমালয়, আজ সকলের সামনে কাঁধে উঠিয়ে কাজী অফিসে নিয়ে চলে যাবো। আমাকে দোষ দিতে পারবি না। হিমা অসহায় দৃষ্টিতে তাকায়। তা দেখে মীর এক চোখ টিপে বলে। আমি যা বলি তাই করি, সো জলদি। হিমা হাত বাড়িয়ে দেয়। মীর আংটি পরিয়ে দেয়। এবার হিমার পালা। আশা থেকে আংটি নিয়ে মীরের হাতে পরিয়ে দেয়। এত আনন্দ উল্লাসের মাঝে রাদীপ নেই। সুপার কোণে বসে ফোনে কি যেন করছে। বিয়ের দিন ধার্য করা হয়েছে আরো 1 বছর পর। দুদিন পরেই মীর চট্টগ্রামে চলে যাবে। হিমা লজ্জায় উপরে চলে গিয়েছে। এদিকে মীরকে সবাই ধরে বসে। রিপ্তি ও মারিয়ার আবদার যাওয়ার আগে তাদের বড় ট্রিট দিতে হবে। মীরও রাজি হয়ে যায়।
তুই মীরকে অনেক ভালোবাসিস, তাই না হিমা? হিমা চেয়ারে বসে হাতের আংটি নড়াচড়া করছিল আর মিটমিট করে হাসছিল। রাদীপের কথা শুনে ফিরে তাকায়। আজ রাদীপের মাথা নত নয়, বরং হিমার চোখের দিকে। রাদীপকে কিছুটা এলোমেলো লাগছে হিমার কাছে। মুখে হাসির রেখা টেনে হিমা পাল্টা প্রশ্ন করে, তুমিও কি সব জানতে রাদীপ ভাইয়া? আমি কিছুই জানতাম না, জানতে চাইও না। তুই আগে আমার কথার উত্তর দে। রাদীপের উচ্চ আওয়াজে কথা বলায় হিমা ভয় পেয়ে যায়। শান্ত মানুষ যখন রেগে যায় তখন সবকিছু তছনছ করে ফেলে। হিমার কাছে রাদীপকে আজ ভয়ঙ্কর লাগছে। সে তুতলিয়ে বলে, হ্যাঁ, অনেক ভালোবাসি। রাদীপ থমকে যায়। সে হিমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, বলে, নতুন জীবনের জন্য শুভকামনা হিমা। রাদীপ দাঁড়ায় না, ঝড়ার বেগে বের হয়ে যায়। এদিকে হিমা কিছুই বুঝতে পারে না, ভাবুক নয়নে সেদিকেই চেয়ে থাকে। এমন সময় মীরের আগমন ঘটে। হিমাকে চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, দিন দুপুরে তোর সতীনকে দেখেছিস নাকি রে হিমা? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? মীর কথা বলে দরজার কাজটাই হেলান দিয়ে দাঁড়ায়। হিমা মীরকে দেখে জ্বলে ওঠে। এক আঙুল উঁচিয়ে বলতে শুরু করে, আমার ঘরে কেন এসছো মীর ভাই? এক্ষুনি বের হও বলছি। তুমি একটা বাটপার, চিটার, বদের ছানা। কথা লুকাও। তুমি জানো আমি আজ কত চিন্তায় ছিলাম, ইচ্ছে তো করছিল মরে যাই। হিমার এক কথাতেই মীরের হাসি উবে যায়। সে একদম হিমার কাছে এসে তার গাল চেপে বলে, আজকেই শেষ মরার কথা। আর কোনোদিন উচ্চারণ করলে তোর জীবন থেকে তোর মীর ভাই চলে যাবে। হিমা কান্না শুরু করে। মীর রেগে বিছানায় বসে। সে হিমার থেকে ফিরেও তাকাচ্ছে না। এটা দেখে হিমা আরো কান্না শুরু করে। মীরের কাছে বসে তাকে বারবার ছুঁয়ে দিতে চায়, কিন্তু মীর প্রতিবারই হিমার হাত সরিয়ে দেয়। পরিশেষে হিমা জমিনে বসে মীরের কোলে মাথা রেখে বলে, আমি আজ জীবনের সবচেয়ে সুখের মুহূর্তে অবস্থান করছি। তুমি রাগ করে থেকো না মীর ভাই। এই দিনটাকে কষ্টের দিন হিসেবে স্মৃতিতে এনো না। আগামী 1 বছর এই দিনটার কথাই স্মরণ করে তোমার অপেক্ষা করব। মীরের মন নরম হয়ে আসে। সে হিমার বাহুতে ধরে কোলে এনে বসায়। হিমাকে জড়িয়ে ধরে তার মাথা নিজের বুকে চেপে ধরে বল, কষ্টের পরই সুখ আসে। থাকলি দিন গুনতে গুনতে আমি চলে আসবো। হিমা প্রত্যুত্তরে কিছু বলে না। মীরের বুকের বাম পাশে মাথা রেখে হৃৎপিণ্ডের আওয়াজ শুনছে। কতক্ষণ তারা এই অবস্থায় ছিল জানে না। মীরের দুষ্টু সুরে হিমার ধ্যান ফিরে আসে। এভাবেই থাকবি হিমালয়। তোর হাতির মতো শরীরের ভারে আমি এবার শুটকি ভর্তা হয়ে যাবো। তো হিমা ছিটকে দাঁড়িয়ে যায়, কোমরে হাত রেখে বলে, তুমি এখনো আমাকে জ্বালাচ্ছ মীর ভাই? মীর হাসে। হিমার হাতের পিঠে চুমু এঁকে বলে, ভালোবাসি তো হিমালয়। এভাবেই তাদের সুখের সময় পার হয়ে যায়। সুখের পর দুঃখ আসে, এটাই জাগতিক নিয়ম। এককালে সুখ করলে পরে দুঃখ আসে। হিমার ভাগ্যেও কি এমন কিছু আছে? মীরের অপেক্ষায় কতক্ষণ তাকে পোড়াবে কে জানে। কুরিয়ারে তোর জন্য একটা কাগজ পাঠিয়েছি। কোনো কিছু না পড়ে চোখ বন্ধ করে সাইন করে দিবি। কিন্তু চোখ বন্ধ করে কেন সাইন করব মীর ভাই? যদি ঠিক জায়গায় কালি না পড়ে তাহলেও তো বকবে। এমনিতেও পাগল হয়ে যাচ্ছি, তুই আর আমাকে পাগল করিস না হিমালয়। যা বলছি তাই করবি। হিমা মুখ ভেঙচি কাটে। মীর চলে গিয়েছে আজ 1 সপ্তাহ হয়েছে। নতুন অফিসে কাজের খুব চাপ। কাজ বুঝে নিতেই কয়েক সপ্তাহ লাগবে। সারাদিনের ব্যস্ততার শেষে রাতে হিমার সাথে কথা বলার সুযোগ পায়। যতক্ষণ তাদের কথা হয় ততক্ষণ হিমা উল্টা পাল্টা কথা বলে মীরের মাথায় নষ্ট করে ফেলে। বুঝলি হিমালয়, তোর কাছে থেকেও যন্ত্রণায় ছিলাম, এখন দূরে এসেও যন্ত্রণায় আছি। ইচ্ছে করছে সব কাজ ফেলে তোর কাছে চলে আসি। কি বলছো মীর ভাই? তুমি চলে আসলে ঘর ভাড়া, গাড়ি ভাড়া কোথায় থেকে পাবে শুনি? তার থেকে ভালো সেখানে থেকে যাও। তুমি জানো না বাড়িওয়ালারা তোমাদের মতো অসহায় মানুষদের ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে? তাদের প্রতি একটু দয়া করো মীর ভাই। মীর ক্লান্তিতে বিছানায় শুয়ে কথা বলছিল। হিমার কথা শুনে ক্লান্ত শরীরে রাগ চলে আসে। সে দাঁতে দাঁত চেপে বলে, সারা পৃথিবীর মানুষের জন্য তোর চিন্তা হয়, কিন্তু আমার জন্য চিন্তা তো দূরের কথা, ভালোবাসাও জন্মে না। একটা সুন্দর মুডে ছিলাম, দিলি তো সব শেষ করে। আমাকে আর কল করবি না হিমালয়। রোমান্টিক মীরের রোমাঞ্চের 13টা বাজিয়ে হাসছে। মীরকে আচ্ছা জব্দ করে পৈশাচিক আনন্দ পাচ্ছে সে। আমরা তার সাথেই জীবনের সকল সুখ দুঃখ ভাগাভাগি করতে পারি যারা আমাদের হৃদয়ের কাছটায় থাকে। হিমার বেলায়ও তাই।
মীরকে হাসাতে, রাগাতে, সুখ দুঃখে পাশে থাকতে ইচ্ছে করে হিমার। সে জানে মীরকে প্রশ্রয় দিলে নিশ্চিত এক্ষুনি ট্রেন ধরবে। হিমা তা চায় না। কিছু সম্পর্ক অপেক্ষা করায় যদি পূর্ণতা পায় তাহলে যুগ যুগ অপেক্ষা করতে সে রাজি আছে। মীরের দুর্বল দিক হিমার জানা আছে, সে নিজেকে সেভাবেই তৈরি করছে। হিমা জানে তাকে মীরের পছন্দের সাজতে দেখে সে মোমের মতো গলে যাবে। এদিকে মীর আহত মনে ব্যথিত হয়ে ছাদে বসে আছে, হাতে তার সিগারেট। হিমা সেই চিঠিখানা হাতে নিয়ে চাঁদের আলোয় পড়ছে। এই চিঠিটা তার বড্ড প্রিয়। এর মাধ্যমেই হিমার জন্য মীরের অনুভূতি আরো গাঢ় হয়েছিল। 2 নম্বর সিগারেটের শেষবারের মতো ঠোঁট ছুঁয়ে তৃতীয় সিগারেট ধরাতে নিতেই তার মুঠোফোন বেজে ওঠে। হিমালয় নামক আনরোমান্টিক গাদি ফোন করেছে, তাও আবার ভিডিও কল। যে মেয়ে ভিডিও কলে আসতে লজ্জা পায় সে আজ ভিডিও কল দিচ্ছে। এ তো মেঘ না চাইতেও জলের মতো। মোবাইল একটি ইটের উপর সেট করে মীর কল রিসিভ করে। ফোনের দিকে মা তাকিয়ে সে সিগারেট ধরাতে নেয়, তখনই হিমার কণ্ঠস্বর ভেসে আসে। মীর ভাই, দেখো তো আমায় কেমন লাগছে। মীর বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে থমকে যায়। হাতে জ্বলন্ত দিয়াশলাই কাঠি জ্বলছে, ঠোঁট থেকে সিগারেট জমিনে পড়ে যায়। মীর হা করে হিমাকে দেখছে। হাতে দিয়াশলাই কাঠির আগুনে স্তম্ভিত ফিরে আসে। আহ করে কাঠি ফেলে দিয়ে ফোন হাতে নেয়। ফোনের স্ক্রিনে শব্দ করে চুমু খায়। আদুরে স্বরে বলে, আগুন ধরিয়ে দিলি তো হিমালয়। হিমা লাজুক হাসে। কপালের উপর থাকা চুলগুলো সযত্নে কানের পেছনে নিয়ে মিনমিন করে বলে, তোমার পছন্দ হয়েছে মীর ভাই? মীর হা করে নিঃশ্বাস ত্যাগ করে মাথা দোলায়। তার প্রতিটা নিঃশ্বাসে দূরত্বের যন্ত্রণা বিদ্যমান। সে চোখ বন্ধ করে বলে, আমি থাকলে আজই তোকে চুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম রে হিমালয়। তখন আবার আমাকে নষ্ট ছেলে বলে সম্বোধন করতি। মীর থামে, একদম ফোনের কাজটায় ঠোঁট এনে বলে, তোর জন্য নষ্ট ছেলে হতেও রাজি আছি হিমালয়। হিমা এবার দুহাতে মুখ ঢেকে নেয়। লজ্জায় তার কান, নাক, মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সেই অবস্থায় থেকে সে বলে, এবার থামো তো, তোমার জন্য মন খুলে কথাও বলতে পারি না। সব সময় লজ্জা মার্কা কথা বলে লজ্জা দাও। মীর এবার উচ্চস্বরে হাসে। তার হিমালয় আজ ব্ল্যাক অ্যাঞ্জেল সেজেছে। কালো শাড়ি গায়ে জড়িয়ে তাকে মাতাল করতে চলে এসেছে। মীর গভীর নয়নে হিমার দিকে তাকায়। হিমার ঠোঁট জোড়া শুষ্ক, কৃত্রিম সাজসজ্জা সেথায় ছুঁয়ে দেয়নি। মীরের ইচ্ছে করছে ওই স্থানে লাল টকটকে রং দিয়ে সাজিয়ে দিতে, তারপর মীরের মাতাল স্পর্শে তাকেও মাতাল করতে। দুষ্টু চিন্তা মাথা থেকে ঝরে মীর হাঁটা ধরে। এই মুহূর্তে তার ঘরে যাওয়া প্রয়োজন। হিমার সাথে অনেক কথা বাকি। মন চিন্তা করলে সময় ফুরিয়ে যাবে, কিন্তু কথা আর হবে না। সকালের আলসে সময় পার করছিল হিমা। আশা আজ বিনা কারণে জিদ ধরেছে। সে আজ কোনো রান্নাই করবে না, কারণও আছে। আশার কথা হচ্ছে হিমেল পাল্টে গিয়েছে। সে পূর্বে মাসে 3 বার রেস্টুরেন্টে নিয়ে ঘুরিয়ে আনতো, অথচ এখন হিমেল বলে কিনা বুড়ো বয়সে ভীমরতি। বাপ মায়ের ঝগড়াঝাটির মাঝে বেচারি হিমা বিপাকে পড়েছে। সোফায় পা উঠিয়ে আশা টিভি দেখছে। এদিকে হিমার ক্ষুধায় পেট চুচু করছে। সেখানে হিমার এই সময় টিভি দেখার কথা আজ আশা দেখছে। হিমা হতাশ হয়ে রান্নাঘরে প্রবেশ করে। কি বানাবে ভাবতে ভাবতে আটার ডিব্বায় হাত দেয়। জীবনের প্রথম আজ সে পরোটা করবে। সে ভাবছে এখন থেকে টুকটাক মায়ের হাতে হাত লাগিয়ে রান্না শিখবে। এই সুযোগে মীরের পছন্দ অপছন্দ খাবারও জেনে নিবে। একটি বলে কিছু আটা নিয়ে তাতে পানি ঢেলে দেয় হিমা। পরিমাণের চেয়ে বেশি পানি দেওয়াতে খামি নরম হয়ে যায়। বেচারি হিমা ভয়ে আরো আটা ঢেলে দেয়। এভাবে সে বোল ভর্তি খামি বানিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। কলিং বেলের আওয়াজে হিমা উকি দিয়ে দেখে রাদীপ এসেছে। এই সময় রাদীপকে হিমা কেউই আশা করেনি। আশা সোফা ছেড়ে রাদীপের কাছে এসে বলে, কি রে বাব, সব ঠিক আছে তো? এত সকালে না বলে এলি যে? রাদীপ আশার থেকে চোখ সরিয়ে হিমার দিকে তাকিয়ে উত্তর দেয়, আমি 1 সপ্তাহের জন্য সিলেট যাচ্ছি, সন্ধ্যায় গাড়ি। ভাবলাম তোমাদের থেকে বিদায় নিয়ে যাই। আশা খুব খুশি হয়। রাগের কথা ভুলে গিয়ে ভাতিজার জন্য খাবার বানাতে চলে যায়। এদিকে হিমা আস্তে করে রান্নাঘর থেকে বের হয়ে আসে। রাদীপের পেছনে এসে ভয়ার্থ স্বরে বলে, আমাকে বাঁচাও রাধি ভাই, মা আজ আমার কাল্লা কাটবে। রাদীপ হিমার কথার আগামাথা বুঝতে পারে না, কিন্তু কিছুক্ষণ পর আশার চিৎকার শুনতে পেরে মূল ঘটনা বুঝতে পারে। আমার রান্নাঘর কি তোর গোসলখানা পেয়েছিস? পানি আর আটা দিয়ে একই বানিয়েছিস? তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম মা, ওই পানি একটু বেশি পড়ে গেছে। আশা কপাল চাপড়ে কাজে মনোযোগ দেয়।
এদিকে হিমা রাদীপকে নিয়ে সোফায় বসে জিজ্ঞেস করে, তুমি একটু ঘুরতে যাবে রাদীপ ভাই? ভয় করবে না? না, তুই কেমন আছিস বল? ভালো আছি তো। রাদীপ নীরব হয়ে বসে আছে। হিমা টেলিভিশন দেখে ব্যস্ত। মাঝে মাঝে এটা সেটা জিজ্ঞেস করছে সে। অকস্মাৎ রাদীপ হিমার হাত ধরে বসে। হিমা রাদীপের এহেন কাণ্ডে অপ্রস্তুত হয়ে যায়। সে হাত ছাড়িয়ে নিতে নিলে রাদীপ বাধা প্রদান করে হেসে বলে, অচেত মেয়ের হাত ধরলে তুই হাত সরিয়ে নিস না। আমি মীরের জায়গায় থাকলে কি খুব ক্ষতি হতো? হিমা অবাক, তার সাথে ভয়ও পাচ্ছে। রাদীপের ব্যবহারে হিমা এতটুকু বুঝতে পেরেছে যে রাদীপ তাকে বোনের নজরে নয় বরং অন্য নজরে দেখে। হিমা রাদীপের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, রাদীপ ভাই হাত ছাড়া, আমি ব্যথা পাচ্ছি। রাদীপ হাত ছেড়ে দেয়। হিমার থেকে দূরে দাঁড়িয়ে বলে, আমাকে ভিলেন ভাবিস না। নিজেকে নিয়ন্ত্রণ করার কৌশল জানি। তোকে শুধু জানাতে এসেছিলাম যে আমার মনে তোর জন্য আলাদা অনুভূতি তৈরি হয়েছিল, কিন্তু এখন সেটা নাই। মীরের সাথে তোকে একসাথে দেখার পর থেকে সব অনুভূতি মাটি চাপা দিয়েছি। এমন পরিস্থিতিতে হিমা কি বলবে ভেবে পাচ্ছে না। সে মুখ চেপে কান্না আটকে দৌড়ে উপরে চলে যায়। রাদীপ থাকাকালীন হিমা আর ঘর থেকে বের হয়নি। আশা অনেকবার ডাকতে গিয়েছে। হিমা মাথা ব্যথার অজুহাতে ঘরে বন্দি অবস্থায় ছিল। কেটে গিয়েছে আরো কিছুদিন। শীতের কোনো এক বিকালে হিমা গায়ে শাল জড়িয়ে ছাদে দাঁড়িয়েছিল। অকস্মাৎ বাড়ির সামনে এসে গাড়ি থামে। হিমার সেই গাড়ি চিনতে একটু অসুবিধা হয়নি। এই গাড়ি তার মামার গাড়ি। খুশিতে হিমা লাফিয়ে উঠে এক দৌড়ে নিচে এসে মামাকে জড়িয়ে ধরে। আফজাল সাহেবের চোখে পানি। পাশে মাত্রই আশা এসে দাঁড়িয়েছে। আফজাল হোসেন এবার নিজেকে আটকে রাখতে পারেনি, বোনের উদ্দেশ্যে বলে, আমার ছেলেটা কোথায় হারিয়ে গেল রে আশা? রাদীপ নিখোঁজ। সংবাদটা শোনার পর থেকে হিমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। সে ঘরে বসে সবার আর কাঁদছে। রাদীপ তাকে পছন্দ করত আর তার জন্যই রাদীপ দূরে চলে গিয়েছে। আফজাল হোসেন নিচে বসে কাঁদছে। আশা কি বলে ভাইকে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। সেও ভাইয়ের সাথে কাঁদছে। হিমেল অফিস থেকে খবর পেয়ে চলে এসেছে। হিমার কান্না বন্ধ হয় মীরের কল পেয়ে। সে দেয়াল ঘড়িতে সময় দেখে নেয়। এখন বিকাল 4টা বাজে। এই সময় মীরের অফিসে থাকার কথা। হিমা চোখের জল মুছে কল রিসিভ করে। হ্যালো বলতে অপর পাশ থেকে মীরের আওয়াজ ভেসে আসে, আমার জান পাখিটা কি করছে? হিমা নিজের কান্না অনেক কষ্টে আটকে রেখেছিল। মীরের আদরে মাখা স্বর শুনে জোরে কান্না করতে থাকে। এদিকে মীর ছটফট করছে। তার হিমালয়ের কোথায় কষ্ট বুঝতে চেষ্টা করছে। একসময় ফোন কেটে দিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে। হিমা তখন বিছানায় শুয়ে কাঁদছিল। মীরের কল রিসিভ করে সে ফিরে তাকায়। মীর হিমার রক্তিম চোখ জোড়া দেখে বুঝতে পারে সিরিয়াস কিছু হয়েছে। তাই গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে হিমা, কাঁদছিস কেন? রাদীপ ভাই আমার কারণেই চলে গেছে বীর ভাই। মীর চোখ বন্ধ করে নেয়। ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলে, তোকে বলেই দিয়েছে? হিমা অবাক হয়। মীর কি সব জানতো? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তুমি সব জানতে? মীর মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক ইশারা করে এবং কয়েক সপ্তাহ পূর্বের ঘটনা খুলে বলে। সেদিন ছাদে হিমা চলে যাওয়ার পর রাদীপ ও মীর রেলিং ঘেঁষে দাঁড়ায়। ভনিতা ছাড়াই রাদীপ বলে ওঠে, আমি হিমাকে ভালোবাসি মীর। মীর কথাটা শুনে রাদীপকে মারতে প্রস্তুত হচ্ছিল। ঠিক তখনই রাদীপের পরের কথা শুনে থেমে যায়। আমি তোকে ভালোবাসি ঠিকই, কিন্তু সে তোকে ভালোবাসে। সে তোকে পেয়েই খুশি, তাই আমিও তার খুশিতেই খুশি। তাকে ভালোবাসি বলেই তোর কাছে দিচ্ছি, কারণ আমি তোকেও ভালোবাসি। আমার ভালোবাসাকে ভালো রাখিস মীর। মীর চুপ করে থেকেছিল সেদিন। হিমাকে ছাড়া সে বাঁচবে না। সেদিন রাদীপকে জড়িয়ে ধরে বলেছিল, তোর জীবন সঙ্গী যেন তোকে খুব ভালোবাসে রহিম, শুধু তুই আমাদের ভুল বুঝিস না। হিমা কথাগুলো শুনে আরো কাঁদছে। তার জন্য আজ 3 জীবনে ঝড় নেমে এসেছে। না জানে হিমার রাদীপ ভাই কেমন আছে। আব্বা, একজন ছেলে লালপানি নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, জলদি আসো। বাইচে আছে তো মিলি? শ্বাস চলছে, কতক্ষণ চলবে জানি না। মাথায় রক্ত জমাট হয়ে আছে, না জানি কতদিন ধরে এই অবস্থায় আছে। সিলেটের জৈন্তাপুর সদর থেকে 8 কিলোমিটার পশ্চিমের উপত্যকায় বাবা মেয়ের বসবাস। ধান ক্ষেতের পাড়ে সেখানে একটি কুঁড়ে ঘরে তারা থাকে। ধান চাষ করে জীবিকা নির্বাহ করে। উপত্যকার পাহাড় ক্ষেত সবকিছুই তাদের চেনা। সকালে মিলে সদরে গিয়েছিল। ফেরার পথে লাল পানির পাড়ে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে সে। সাথে সাথে দৌড়ে বাবাকে খবর দিতে আসে। রহিম মিয়া এসে ছেলেটাকে সোজা করে। মুখ থেকেই তার আফসোসের স্বর বের হয়ে আসে,
আরে চাঁদের মতো ছেলেটা কার কি দোষ করছিল? রহিম মিয়া ছেলেটার বুকে মাথা পেতে হৃদস্পন্দন শুনতে চেষ্টা করে। আব্বা বেঁচে আছে তো? হ হ হ, চল বাড়ি নিয়ে যাই, রক্ত পরিষ্কার করে সদরে নিয়ে যা মনে। বাবা মেয়ে ধরাধরি করে ছেলেটাকে কুড়ে ঘরে নিয়ে আসে। মিলি চঞ্চল পায়ে কুসুম গরম পানি করে এনে ছেলেটার হাত পা কপাল পরিষ্কার করে দেয়। সে ভেবেছিল মাথার আঘাত খুবই বড় হবে, কিন্তু না, ডান পাশের বুড়োর উপর অংশ কেটে গেছে, যার দরুন রক্ত প্রবাহিত হয়েছে। মিলি আরো লক্ষ্য করে ছেলেটার শরীর কাঁপছে, দুর্বলতার কারণে নড়তে পারছে না। সে ভাবে ছেলেটাকে কি খাওয়াবে, তাদের কাছে তো বড় লোকই খাবার নেই। সে সদরের এক দোকানে টেলিভিশনে দেখেছে কেউ অসুস্থ হলে তাকে লাল পানি জাতীয় স্যুপ রান্না করে খাওয়ায়। হঠাৎই মিলির মনে পড়ে যায় তার মা ছোটবেলায় ভাতের মার ফেলতেন না। মিলি জিজ্ঞাসা করলে বলতেন, ভাতের মার খেলে শক্তি হয়, শরীর ভালো থাকে। মিলি সেই কথা স্মরণ করে এক মুহূর্ত অপেক্ষা করে না। কিছুক্ষণ আগেই সে ভাত চড়িয়েছিল, সেখান থেকে মার এনে একটি চামচের সাহায্যে ছেলেটার মুখে অল্প অল্প ঢালতে থাকে। খাওয়ার পর্ব শেষ করে চিন্তিত হয়ে ছেলেটার পাশে বসে সে। রহিম মিয়া সদরে গেছেন তাদের সাধ্যমতো ঔষধ আনতে। প্রায় 2 ঘন্টা পর ছেলেটা নড়ে চড়ে ওঠে। মিলি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ পর ছেলেটা চোখ খুলে তাকায়, আশপাশ চোখ বুলিয়ে মিলির দিকে গিয়ে থামে। মিলির ডাগর আখিদয় যেন তাকে বলছে। আপনি ঠিক আছেন? দেখা গেল ছেলেটার ভাবনা অনুযায়ী মিলি মুখ খুলে। আপনি ঠিক আছেন? উত্তরে ছেলেটা মাথা নাড়ায়, অনুভব করে মাথার তীব্র যন্ত্রণা। মিলি তাড়াহুড়ো করে বলে, মাথা নাড়াতে হবে না, আব্বা সদর থেকে ঔষধ আনতে গেছে, খেলে মাথার যন্ত্রণা কমে আসবে। একটু চোখ বন্ধ করে শুয়ে থাকুন, আব্বাই আসলো বলে। ছেলেটা তাই করে, চোখ বন্ধ করে দাঁত খিচে শুয়ে থাকে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর রহিম মিয়া ওষুধ হাতে ফিরে আসে। মিলি তখন তাজা টমেটো চটকাতে ব্যস্ত। বাবাকে দেখে হাত ধুয়ে বলে, জ্ঞান ফিরেছে। আব্বা তুমি দেখো তো কি নাম, কই বাড়ি কিছু জিজ্ঞেস করতে পারো কিনা। মিলি পুনরায় কাজে ব্যস্ত হয়ে পড়ে। একটি পাতিলে টমেটোর রস ঢেলে তাতে কিছু শুকনো মরিচের গুঁড়া মিশিয়ে ঝাল দিতে থাকে। রান্না হয়ে যেতেই বাটিতে টমেটোর ঝোল ঢেলে উঠে দাঁড়ায়। রহিম মিয়া ছেলেটার পাশে বসতেই চোখ খুলে তাকায়। রহিম মিয়ার সাহায্যে বসতে চেষ্টা করে। রহিম মিয়া ধরে ছেলেটাকে বসায়, শরীরে হাত বুলিয়ে জিজ্ঞেস করে, এই অবস্থা কেমনে হইলো বাজান? তোমার দেশ কই? তোমার নাম কি? মিলি তখন বাটি হাতে ঘরে প্রবেশ করে শুনতে পায় ছেলেটি কোনো কথা বলছে না, মাথা নিচু করে কি যেন ভাবছে। মিলি ঘরে প্রবেশ করে বাবার উদ্দেশ্যে বলে, অসুস্থ মানুষের মাথায় বেশি চাপ দিতে নাই আব্বা, আমি বয়ে পড়েছি। তুমি ধান ক্ষেত থেকে ঘুরে আসো, রান্না চড়ানোর আগে ছাগল তাড়িয়ে আসছি। রহিম মিয়া তাই করে। গামছা কাঁধে ফেলে বাড়ির সামনের অংশের ক্ষেতের দিকে এগিয়ে যায়। মিলি ফুলে টমেটোর ঝোল ঠান্ডা করছে। পরিধানে সস্তা সুতোর কাপড়, বাম্বুকে ওড়না ঝুলিয়ে কোমরে পেঁচিয়ে রেখেছে সে। বয়স 17-18 হবে। 1 চামচ টমেটোর ঝোল ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বলে, আমার নাম মিলি, 10 পাস। আব্বা মূর্খ মানুষ, তার সাথে বইয়ের ভাষায় কথা বললে খুশি হয়। আমি কথা বললে নাকি আব্বার গর্বে বুক ফুলে ওঠে। এই উপত্যকায় জন্ম, আব্বা ছাড়া আমার কেউ নেই। আমি কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি। মিলির কথায় ছেলেটা কিছু বলে না, চুপ করে মিলির হাত থেকে টমেটোর ঝোল ফেলে দেয়। মিলিও আবারও বলতে শুরু করে, আপনাকে দেখে ঢাকার ছেলে মনে হচ্ছে, আর ঢাকায় যারা থাকে তারা বড়লোক হয়। আপনিও বড়লোক। সদরে একটি দোকানে সিনেমাতে দেখেছি, অসুস্থ হলে টমেটোর স্যুপ খাওয়ায়। ওইসব কেনার সামর্থ্য নাই, তাই নিজের গাছে টমেটোর সাথে গুঁড়ো মরিচ মিশিয়ে ঝোল রান্না করেছি। কেমন লাগছে? ছেলেটা মাথা নেড়ে ভালো বলে আবার খেতে শুরু করে। মিলি ভাবে ছেলেটা হয়তো বোবা, কথা বলতে পারে না, তাই তো মিলির এত কথা বলার পরও উত্তর দিচ্ছে না। মিলির খুব আফসোস হয়। সে মনে মনে বলে, আহারে, এত সুন্দর ছেলেটা কথা বলতে পারে না। পরের দিন সকালে মিলি ঘুম থেকে উঠে উনুনে আগুন দেয়। পেলেট বাটি নিয়ে পাশের নালায় চলে যায়। আজ তার ভালো ঘুম হয়নি। সে আজ জমিনে শুয়েছিল। মেহমান এক খাটে আর তার আব্বা আরেক খাটে। তার উপর মেহমান জোয়ান অপরিচিত ছেলে। চিন্তায় ভয়ে ঘুম হয়নি, তাই সে প্রতিদিনের তুলনায় আজ একটু সকালে উঠে কাজে লেগে পড়ে। সকালে রান্না চড়িয়ে সে উঠোন ঝাড়ু দিতেই কারোর সাথে ধাক্কা খায়। মিলি পিছনে ফিরে অসুস্থ ছেলেটাকে দেখতে পেয়ে হাতের ইশারায় জিজ্ঞেস করে, এত সকালে কোথায় যান? ছেলেটি বুড়ো যুগল কুচকে নেয়। 19-20 কিছু একটা ভেবে গম্ভীর স্বরে বলে, আমার নাম রাফিদ, কথা বলতে পারি, তবে বাচালদের থেকে দূরে দূরে থাকি। সারা রাত কান্না করার ফলে সকালে গভীর ঘুমে তলিয়ে আচ্ছন্ন হিমা।
তার দিকে যে কেউ গভীর নয়নে তাকিয়ে আছে তার খবর নেই। কেউ একজন হিমার গালে হাত ছুঁয়ে দেয়। ঠান্ডা হাতের ছোঁয়ায় হিমার ঘুম কিছুটা হালকা হয়ে যায়। ততক্ষণে গালের স্পর্শ আরো গাঢ় হয়ে যায়। হিমা পিটপিট করে তাকাতেই মীরের হাস্যোজ্জ্বল হাসি দেখতে পায়। সে তাড়াহুড়োয় উঠলে মীরের মাথার সাথে আঘাত পায়। মীর আহ করে শব্দ করে উঠে, এতে হিমা নিজের মাথার সাথে মীরের মাথাও চেপে ধরে বলে, জলদি আরেকটা লাগাও মীর ভাই, নয়তো শিং গজাবে। মীর ভুরু যুগল কুঁচকে নেয়। সে ভেবেছিল হিমা তাকে দেখে আহ্লাদ হয়ে বলবে, ওগো তুমি এসছো, আমি যে কি খুশি হয়েছি। তা না বলে সিনেমার ফালতু ডায়লগ ছাড়ছে। সে বিরক্ত হয়ে হিমার হাত ছাড়িয়ে তাকে জড়িয়ে ধরে। খুবই ভদ্রতার সাথে হিমার কপালে চুমু এঁকে বলে, নিরামিষ কোথাকার, এই কাজ তোর করার কথা ছিল কিন্তু আমাকে করতে হচ্ছে। মনে হচ্ছে ভবিষ্যতে আমিষ এখানে খুঁজতে হবে। মীর সত্যি তার কাছে ভাবনায় আসতেই হিমা ছিটকে দূরে সরে আসে। বোকার মতো প্রশ্ন করে, তুমি এই সময় কিভাবে এলে? বাড়িওয়ালা কিছু বলেনি নাকি একেবারে জন্য এসে পড়েছো? বাড়িওয়ালা কি আর এভাবেই ছেড়ে দিয়েছে? তার মেয়ের সাথে বিয়ে শাদীর কথা ফিক্সড করার পর ছেড়েছে। একজনের সাথে এঙ্গেজড হওয়ার পর কিভাবে মানুষ অন্য নারীর কথা মুখে আনে? হিমা রেগে মীরকে মারধর শুরু করে। বুকে কয়েকটা ঘা দিয়ে বলে, তো আমার কাছে এসছো কেন? বাড়িওয়ালা মেয়ের কাছেই থেকে যেতে। আমার সাথে কথা নেই মীর ভাই। রেগে বোম হয়ে হিমা ঘর থেকে বের হয়ে যায়। মীর বুকে হাত রেখে হাসে। আকস্মিক হাসির বদলে মুখে চিন্তার ছাপ দেখা যায়। রাদীপ কোথায় আছে, কি অবস্থায় আছে কে জানে। সে মুঠোফোন বের করে কাউকে ফোন করে। ওই পারের মানুষটা রিসিভ করার পর বলতে শুরু করে, কোনো খবর পেয়েছো? ও একা ছিল নাকি বন্ধুদের সাথে? একাই ছিল। যেই বাস করে এসেছিল সেটার সন্ধানও পেয়েছি। ড্রাইভার হেল্পার দুজনেই বলতে তাকে সিলেট সদরে নামিয়ে দিয়েছে। আমরা আশেপাশে সিসিটিভি ফুটেজও দেখেছি, আশানুরূপ কিছুই পাইনি। খোঁজ চলছে। আমি বাড়ির সবাইকে সামলে রাতেই রওনা হব। রাখছি। দুজনের কথোপকথন শেষ হতেই মীর নিচে চলে যায়। রাদীপের বাবাকেও সামলাতে হবে। এদিকে হিমাকেও বুঝাতে হবে যে রাদীপের এই অবস্থার জন্য নিজেকে দোষারোপ না করতে। অতিরিক্ত চিন্তার ফলে আফজাল হোসেনের প্রেশার বেড়ে গেছে। আশা তেঁতুলের টক এনে ভাইকে খাইয়ে দেয়। তিনি সোফায় মাথা রেখে চোখ বন্ধ করে আছে। মীর সেখানে উপস্থিত হয়ে বলে, তুমি চিন্তা করো না, রাফি ঠিকই আছে। আমি খোঁজ নিচ্ছি। আজ রাতের বাসে আমিও রওনা দেব। আফজাল হোসেন চোখ খুলে তাকায়, শান্ত ভঙ্গিতে উত্তর দেয়, এখন তুই শেষ ভরসা। আমার ছেলেকে সই সালামতে নিয়ে আসিস। মীর, ছেলেটা কোথায় কি অবস্থা আছে কে জানে। মীর আশ্বাসের দৃষ্টিতে তাকায়। অতঃপর আশাকে ইশারা করে যেন আফজাল হোসেনকে ঘরে নিয়ে শুইয়ে দেয়। গেস্ট রুমে এসে মীর হাত পা ছড়িয়ে বসে পড়ে। রাদীপের জন্য তারও চিন্তা হচ্ছে। সে শেষবার রাদীপের সাথে দেখা হওয়ার কথা স্মরণ করে। এই কামরায় সে রাদীপের ফোন নিয়েছিল। সেদিন রাদীপের চেহারা দেখার মতো ছিল। বন্ধু নয় ভাই ছিল তারা দুজন। মীর কখনো রাদীপের সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কিন্তু তবুও রাদীপ মীরকে মানত, সাথে কিছুটা ভয়ও পেত। মীর হাজার কথা ভেবে বিছানায় শুয়ে পড়ে। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, তুই কি সত্যি আমার হিমার জন্য চলে গিয়েছিস? আমি নিজেকে ক্ষমতা করতে পারছি না রাদীপ। চলে আয় ভাই, চলে আয়। শ্রীপুরের উপত্যকা মিলির কোনায় কোনায় পরিচিত। কোন পাহাড়ে কয়টা গাছ আছে তাও তার গোনা আছে যেন। অসুস্থ মেহমানকে মিলির একদম পছন্দ হয়নি। তাই সকালের খাবার তার হাতে তুলে দিয়ে দাও ঝুড়ি নিয়ে পাহাড়ে চলে আসে। পাহাড়ের কলা গাছ থেকে কাঁচা কলার ছড়ি কাটতে কাটতে একাই বকবক করতে থাকে সে। আমাকে বাঁচাল বলছে? আমি কি বেশি কথা বলি নাকি? ওই অচেনা মানুষকে দেখে নিজে পরিচয় তো দিচ্ছিলাম, প্রেমের আহ্বান তো আর দেইনি। প্রেমের কথা মুখে আসেই মিলি নিজের মাথায় আঘাত করে। কলার ছড়ি ঝুড়িতে রেখে পিঠে তুলে পাহাড়ের পথ ধরে চলতে থাকে। রাদীপ বাড়ির পেছনটায় একাকী বসে আছে। সে ভাবছে এভাবে আর বেশি দিন থাকা যাবে না। কয়েক ঘন্টায় সে আশ্রয়দাতাদের অবস্থার সম্পর্কে অবগত হয়েছে। তারা মৃত্যুকেও গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু অতিথিদের কষ্ট দিতে রাজি নয়। এসব ভাবতে ভাবতে রাদীপের চোখ যায় অদূর পাহাড়ের রাস্তায়। রাদীপের চিনতে ভুল হয়নি আগন্তুক মেয়েটাকে। আঁকাবাঁকা রাস্তায় লাফাতে লাফাতে আসছে সে। বয়সন্ধিকালের কথা যেন ভুলেই গিয়েছে সে। শরীরের অপ্রকাশিক অঙ্গের অঙ্গভঙ্গির ভাব গঠন সম্পর্কেও নয়। রাদীপ নজর সরিয়ে নেয়। একদিনের অতিথি হয়ে এত ভাবাও উচিত নয়। না চাইতেও রাদীপের নজর সেদিকটায় যায়।
হঠাৎ সে দেখতে পায় মিলি নামক চঞ্চল পাখি উড়ে আসতে আসতে ধপাস করে মাটিতে থুবড়ে পড়ে গিয়েছে। রাদীপ বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়, দ্রুত গতিতে হেঁটে মিলির কাছে চলে আসে। এমন সময় সে শুনতে পায় মিলি বলছে, ওই মিচকে শয়তানটার কথা ভেবে কোমরটা ভেঙে গেল রে। কে বলেছিল মিলি তোকে একটা কথা নিয়েই পড়ে থাকতে? মিলির কথা শুনে রাদীপ ভ্রুযুগল কুঁচকে নেয়। সে নিস্তব্ধে ঝুলিতে কলা তুলতে থাকে। আকস্মিক কারো ছায়া দেখতে পেয়ে মিলি ঘুরে তাকায়। রাদীপকে কাজ করতে দেখে বলতে শুরু করে, আরে কি বলছেন? আপনি কাজ করছেন কেন? আমার মা বলতো খবরদার মিলি, নিজে খেটে মরে যাবি কিন্তু বুড়োদের কাজ করতে দিবি না। আমি মায়ের সব কথা মনে রেখেছি এবং মেনেও চলি। আপনি বকবক করতে করতে মিলির চোখ রাদীপের দিকে যায়, যে এখন বিরক্তিকর দৃষ্টিতে মিলিকে দেখছে। ঝুড়িতে কলার ছড়ি উঠিয়ে বলে, কম কথা বলা যায় না। আপনার এক এক বাক্যকে মিলিয়ে বিশাল বড় ইতিহাস লেখা যাবে। আর কোন দিক দিয়ে আমাকে বুড়ো মনে হচ্ছে? বুড়ো নয়, কি বলছেন? ওই ঝর্ণার ধারে গিয়ে স্বচ্ছ পানিতে নিজের চেহারা দেখুন, বুড়ো নানা মনে হচ্ছে। রসিকতা রাদীপের একটুও পছন্দ নয়। মিলি কথা বলে চুপ করে থাকেনি, অঙ্গভঙ্গি হেলিয়া দুলিয়ে হাসছে। তা দেখে রাদীপ ধমক দেয় মিলিকে। বড় হয়েছেন? এখানে কেউ আসে না জানি, কিন্তু আমি আছি তো। অঙ্গভঙ্গি ঠিক রেখে কথা বলাও যায়। নিজের দিকে খেয়াল করুন। রাদীপ ছুরি হাতে নিয়ে চলতে শুরু করে, পেছনে রেখে যায় স্তব্ধ হয়ে যাওয়া মিলিকে। রাগে লজ্জায় যার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। সে রেগে ধপধপ পা ফেলে বলতে শুরু করে, বদমাশ লোক, আমি তোর ঠিকই নাম বলছি, তুই আস্ত একটা মিচকে শয়তান। দুপুরে খাবার খাওয়ার পর মিলি ঘর থেকে বের হয়ে যায়। রহিম মিয়া ধান খেতে ঘাস তুলছে, পাশেই টমেটোর ক্ষেত। মিলি নিজেই চারা রোপণ করে যত্নাদি করে বড় করেছে। আমরা যারা কাজ করতে ভালোবাসি তারা এক মিনিটও বিশ্রাম নেই না। আমাদের বিশ্রামই যেন কাজের মধ্যেই। মিলিদের ক্ষেত্রেও তাই। বাবা মেয়ে মিলে সারাদিন কাজ করে, কাজ করতে আনন্দ পায় উভয়ে। টমেটোর খেতে মিলির আজ আসা হয়নি। দুদিন আগে তুলে নেওয়া টমেটো দিয়ে সে রাদীপকে স্যুপ বানিয়ে দিয়েছে। আজ হাতের কাজ শেষ করে সময় নিয়ে এসেছে সে। টমেটো তুলবে, সাথে অতিরিক্ত ঘাসও পরিষ্কার করে দেবে। লাল টসটসের রসালো টমেটো তুলতে তুলতে একটাতে কামড় বসিয়ে দেয় মিলি। ওড়নার আঁচলে টমেটো রাখতে গিয়ে অনুভব করে দ্বিতীয় কারো উপস্থিতি। সেও তার বাবা ছাড়া তৃতীয় জন এখানে কে আছে তা মিলির জানা আছে। তৎক্ষণাৎ মিলির সকালের কথা মনে পড়ে যায়। সে নিজের জামা কাপড় ঠিক করে পিছনে ফিরে তাকায়। রাদীপ মিলিকেই দেখছিল। মিলির বোকা হাসি দেখে রাতে ভ্রুযুগল কুঁচকে নেয়। তা দেখে মিলি টমেটো সহ হাত বাড়িয়ে দিয়ে বলে, টমেটো খাবেন? রাদীপ এই মেয়ের বোকামি দেখে হেসে ফেলে। পরবর্তীতে বলে, তোমার এটো টমেটো মেহমানকে খাওয়াবে? তোমার মা এই সম্পর্কে কিছু বলে যাননি? সন্ধ্যা লগনে আসা নাস্তা তৈরি করে সবাইকে পরিবেশন করে। আফজল হোসেন এখন সুস্থ আছেন, তিনিও খাচ্ছেন। হিমার রাগ এখনো ভাঙেনি। মীরকে এবার সে এত সহজে ক্ষমা করবে না। মীরের সামনাসামনি বসে সে খাচ্ছিল। মীরকে তাকিয়ে থাকতে দেখে ঘুরে বসে। মীর তা দেখে অসহায় কণ্ঠে বলে, বিয়ের পর এই মেয়ের অভিমান ভাঙাতে মেথরের কাজ পর্যন্ত করতে হবে মনে হচ্ছে। মীর কিছুক্ষণ পরে সিলেটের উদ্দেশ্যে রওনা হবে, তাই আপাতত মাথায় কোনো চিন্তা আনছে না। অবশ্য হিমার অভিমান ভাঙাতে হিমারই বুদ্ধি কাজে লাগিয়েছে সে আপাতত নাই জানুক সবাই। মীরের ভাবনার মাঝে তার মুঠোফোন বেজে ওঠে। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে শুনতে পায়, রাফিদের ব্যাগ, ঘড়ি, মোবাইল পাওয়া গেছে জৈন্তাপুর সদরের এক ডাস্টবিন থেকে। দুঃখের বিষয় হলো প্রতিটা জিনিসে রক্তের দাগ রয়েছে। আশা করা যাচ্ছে ডাকাতের পাল্লায় পড়ে হয়তো রাজ আহত বা নিহত। মীর আর কিছু শুনতে চায় না। সে কিছুটা রাগান্বিত হয়ে উচ্চ আওয়াজে বলে, খবরদার, নিহত হয়েছে এই কথা একবারও মুখে উচ্চারণ করবে না। রাফিদের কিচ্ছু হয়নি, আর একবার যদি এসব কথা শুনি তোকে মেরে ফেলবো। মীরের কথা শুনে অপর পাশের লোকটা বলে ওঠে, আমি জানি আপনার বর্তমান অবস্থা শোচনীয় নয়। আমি হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠাচ্ছি, আপনি নিজেই দেখে নিন। ফোন কাটার সাথে সাথে মীর হোয়াটসঅ্যাপে প্রবেশ করে। ছবি পাঠানো হয়েছে যেখানে স্পষ্টত রাদীপের ব্যাগ, ঘড়ি, মোবাইল দেখা যাচ্ছে। মীর সোফায় ধপ করে বসে। হিমা অনবরত কান্না করছে। আফজল হোসেন আবার অসুস্থ হয়ে পড়েছেন। আশা কাকে সামলাবেন বুঝতে পারছেন না। ওনার মনের অবস্থাও খারাপ। হিমা এগিয়ে এসে ফোন হাতে নেয়। রাদীপের ফোন চিনতে একটুও ভুল করে না সে। একসময় হিমা চিৎকার করে বলতে শুরু করে,
আমার জন্যই রাদীপ ভাইয়ের এই অবস্থা হয়েছে। আর যদি আমি বিয়েতে রাজি না হতাম তাহলে এত কিছু হতো না। মীর চিন্তা মাঝেও রেগে যায়। সে হিমাকে নিষেধ করেছিল এসব না ভাবতে। সে ধমক দেয় হিমাকে, কিন্তু হিমা মানতে নারাজ। অবশেষে খুব কঠিন একটি কাজ করে বসে। হিমার পাগলামো বন্ধ করার জন্য হিমার গালে থাপ্পড় দিয়ে বসে। এতে হিমা অবাক হয়ে যায়, অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তুমি আমায় মারলে মীর ভাই? আমাদের সম্পর্কে এভাবে অপমান করিস না হিমালয়। সঠিক কারণ জানতে পারলে তুই খুব পস্তাবি। আমি মানতে পারছি না মীর ভাই, রাদীপ ভাইয়ের এই অবস্থা আমাদের জন্যই। আমরা যদি সম্পর্কে না জড়াতাম তাহলে রাদীপ ভাই চলে যেত না। মীরের চোখ জোড়া লাল বর্ণ ধারণ করেছে। রাগে সারা শরীর থরথর করে কাঁপছে। হিমা ছাড়া অন্য কেউ হলে হয়তো মীর এতক্ষণে তাকে মেরে ফেলত। মীর ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। হিমা কি এই সম্পর্ক রাখতে চাইছে না ভেবেই অন্তরে টুকরে উঠছে। মীর নিজেকে শান্ত রেখে হিমার হাত ধরে আবারও বলতে শুরু করে, এমন করিস না হিমালয়, আমি সব ঠিক করে দেবো সোনা। মীরের ওপর ভরসা রাখ, সব ঠিক করে দেবো। হিমা মীরের হাত ঝটকা দিয়ে ফেলে দিয়ে চিৎকার করে বলে, তুমি চলে যাও মীর ভাই, আমাকে একা থাকতে দাও। কেন যেন আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। মীর ধপ করে নিচে বসে পড়ে। যাকে সে পাগলের মতো ভালোবাসে সেই আজ তাকে চলে যেতে বলছে। মীর উপস্থিতি উপলব্ধি করে হিমা আবারও বলে, আমাদের সম্পর্ক ভেঙে দেওয়া উচিত মীর ভাই। সারা জীবন এই ক্ষত নিয়ে তুমিও সুখী হতে পারবে না, আমিও না। মীর এবার নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি। হিমার কাছে এসে দুগাল চেপে ধরে বলতে শুরু করে, এত চিত্তর, এত বলেছিলাম রাফিদের কিছু হয়নি, বিশ্বাস করলি না তো? ঠিক আছে, তোর কথাই রইল, ভেঙে দিলাম আমাদের সম্পর্ক। আমার জন্য তোর মনে একটুও ভালোবাসা রাখিস না হিমালয়, নয়তো সারা জীবন অনুশোচনায় জ্বলে পুড়ে মরবি। তোকে মুক্তি দিলাম হিমালয়, এই মীর তোর জীবনে দখলদারি করবে না। মীর হিমার গাল ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ায়। মীরের চোখে বেয়ে পানি ঝরছে। আজকের পর থেকে হিমাকে সে দেখতে পাবে না, হিমার কথাও শুনতে পারবে না। যাওয়ার আগে সে হিমার কাছে আবদার করে বসে, তোকে একটু জড়িয়ে ধরতে দিবি হিমা? আজকেই শেষ, আর কখনো এই মীর তোর সামনে আসবে না। হিমার কান্না করছে। কষ্টগুলো একসাথে দলা পাকিয়ে গলায় আটকে আছে। মীর তাকে হিমা ডাকছে, তার মানে সে খুব কষ্ট পেয়েছে। হিমা কথা বলতে পারছে না। দেখা গেল মীর নিজেই হিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। হিমার মাথায় চুমু এঁকে বলে, আমাদের পথ চলা এখানেই শেষ। আমি আজও তোর অপেক্ষায় ছিলাম হিমালয়, ওই অপেক্ষা আজ থেকে তুই করবি, কিন্তু আমাকে খুঁজে পাবি না হিমালয়, খুঁজে পাবি না। মীর এক মুহূর্ত থামেনি। এতক্ষণ সে হিমাকে নিয়ে তার ঘরে ছিল। নিচে নেমে আসার ছলছল চোখ দেখে বলে, আমি তোমার মনের আশা পূরণ করতে পারিনি ফুপু। তোমার মেয়ে আমাকে চায় না, চাক্ষুষ না দেখে সে আমাদের সম্পর্ককে অসম্মান করেছে। আমি চলে যাচ্ছি ফুপু, আমার খোঁজ নিও না। তো ভালো থেকো। রাজীবকে খুঁজে আমি বের করবই। আমি জানি আমার ভাইয়ের কিছুই হয়নি, সে সুস্থ আছে। চললাম। মীর পিছনে ফিরে তাকায়নি। আশার মাথায় হাত রেখে জমিনে বসে কান্না করতে থাকে। তার সুন্দর সংসার আজ এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু সে কিছু করতে পারছে না। হিমা ছাদে দৌড়ে চলে আসে। মীরকে এক নজর দেখার জন্য রাস্তার পাশে এসে দাঁড়ায়। ওই যে মীর চলে যাচ্ছে। হিমা চেয়েও তাকে আটকাতে পারছে না। সে হাত বাড়িয়ে মীরকে ডেকে ওঠে, আমাকে ক্ষমা করে দিও মীর ভাই, আমার ভেতরকার যন্ত্রণা কাউকে দেখাতে পারছি না। যদি তুমি বুঝতে তাহলে আমাকে ভুল বুঝতে না। তোমার পড়াশোনা করতে ইচ্ছা করে না মিলি? করে তো, কিন্তু শ্রীপুর থেকে সদরে যেতে অনেক সময় লাগে। তাছাড়া একা একটা মেয়ে যাতায়াতেরও ব্যাপার আছে। রাদীপ সবসময়ের মতো চুপচাপ কথাগুলো শুনে। তারা বসে আছে পাহাড়ের বেষ্টনী ধরে একটি নালার পাশে। পাথর ও ঝর্ণার পানির সংমিশ্রণে নালার নাম দেওয়া হয়েছে রাঙা পানি। মিলি ভিজিয়ে নালায় পা নাচাচ্ছে, যেন সে এই কাজ করে ভীষণ আনন্দ পাচ্ছে। রাদীপ বাধা দিচ্ছে না। এখানে সে এসেছে আজ 10 দিন। এতদিনে সে মিলির আগাগোড়া সব চিনেছে। একাকী বড় হয়েছে সে। পথ ঘাট মাঠ নদী সবখানেই তার বিচরণ। প্রকৃতির সাথে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে সে। প্রকৃতির সাথে মিশে নিজেকে গড়ে তুলেছে প্রকৃত কন্যা হিসেবে। রাদীপের মাথার আঘাত প্রায় সেরে গিয়েছে মিলির গাছন্ত ওষুধের ফলে। আপনি কিভাবে আঘাত পেলেন বললেন না তো? নাকি প্রেমে ছাকা খেয়ে নিজের প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিলেন? মিলির কথার মর্মার্থ বুঝতে রাদীপের সমস্যা হয়নি। সে পুরো যুগল কুচকে উত্তর দেয়, তুমি কি ডিরেক্টলি আমার প্রেমজনিত ব্যাপার জানতে চাইছো? মিলি পা নাচানো বন্ধ করে দেয়। মাথা নাড়িয়ে নাবোধক ইশারা করে বলে, না না না, এমনি কৌতূহল জাগলো।
না বললে নাই, আপনার কথা জানা ছাড়া আমার অনেক কাজ বাকি আছে। মিলি উঠে চলে যেতে নিলে রাদীপ তার হাত ধরে বাধা প্রদান করে। মিলিকে জোর করে পাশে বসিয়ে বলতে শুরু করে। হিমা আমার ফুফুতো বোন, ছোটবেলা থেকেই তার জন্য আলাদা টান ছিল। সেবার আমাদের বাসায় আসার পর হিমাকে ভালোভাবে দেখি, বোকাশোকা মেয়েকে দেখে ভালোবেসে ফেলি। কিন্তু মীর আমার বাবার ছোটকালের বন্ধু ছেলে। ছোটবেলায় তার বাবা মারা যায়, মাও কয়েক বছর পর গত হন। তারপর থেকে বাবাই তার দায়িত্ব নেন, আমাদের বাসায় আসা যাওয়া করে। আমার মতো হিমাকে সেও ভালোবাসে, খেয়াল করলাম আমার থেকে বেশি ভালোবাসে। আমাদের পরিবার অনেক আগে থেকেই তাদের বিয়েও ঠিক করে রেখেছিল। আমরা তিনজনই তা জানতাম না। হিমা যদি মীরকে ভালো না বাসতো তাহলে এতটাও ধাক্কা খেতাম না। সব সামলে ভাবলাম কিছুদিন ব্রেক নেই, দূরে কোথাও ঘুরে এলে কিছুটা হলেও স্বাভাবিক হবে। সিলেটে পা ফেলতেই সিএনজি করে জৈন্তাপুর সদরে আসি। সেখানে দুপুরের খাবার খাওয়ার সময় সিএনজি ড্রাইভারের কথা মনে পড়ে, একসাথে খাবারও খাই। কিন্তু আমি তো তার মনের খবর জানতাম না। কিছুক্ষণ পর সে কোকাকোলার বোতল আমার হাতে ধরিয়ে বলে, ভাইজান, আমাকে খাওয়াইছেন, তার বদলে আমিও আপনাকে খাওয়াইতে চাই। আমিও সাদা মনে গ্রহণ করি। কোকাকোলা খেয়ে আবারও সিএনজিতে উঠি। তারপর কিছু মনে নেই, তবে মাঝে অনুভব করি কয়েকজন মিলে আমার মাথা পাথরের সাথে আঘাত করে। হয়তো আমার ব্যাগে দামি ফোন পাইনি বলে রেগে আমাকে মেরেই ফেলতে চেয়েছিল। এরপরই তুমি কিভাবে যেন এলে আর আমাকে উদ্ধার করলে। রাদীপ চলে আসার সময় হিমাকে যা যা বলেছিল তাও বলে মিলিকে। একটি করুণ ঘটনা শুনে আমরা সাধারণত আফসোস করি অথবা কষ্ট পাই, অথচ মিলি হু হা করে হাসছে। হাসতে হাসতে পেটের নাড়ি ভুড়ি উল্টিয়ে ফেলছে। শেষে হাসতে হাসতে রাদীপের হাত ধরে ঝাঁকাতে থাকে। এতে রাদীপ বরাবরের মতোই বিরক্ত হয়। মিলিকে তার ইচ্ছে করে রাঙা পানিতে মিলিকে ডুবাতে। এত কঠিন কাজ তার দ্বারা সম্ভব নয়, তাই স্বভাবগত কাজই করলো। মিলিকে ধমকে বলল, মাথায় কি সমস্যা আছে? এত হাসছো কেন? মিলি হাসি থামিয়ে নেয়, পেটে হাসি চেপে উত্তর দেয়, মনে হচ্ছে বাংলা সিনেমার কাহিনী বলছেন। আপনি এত বোকা কিভাবে? লোকে বলল খেতে, আপনিও খেয়ে ফেললেন। আমি তো জানি ঢাকার ছেলেরা চালাক ও স্মার্ট হয়, কিন্তু আপনি তো। আমি কি স্মার্ট নই? মিলি কথা ঘুরিয়ে নেয়। সে রাদীপের উদ্দেশ্যে বলতে শুরু করে, একপাক্ষিক ভালোবাসা বড্ড যন্ত্রণাদায়ক। আমি যখন স্কুলে পড়তাম বান্ধবীদের দেখেছি, চোখের সামনে একপাক্ষিক ভালোবাসার যন্ত্রণা কতটুকু অনুভব করেছি। তবে তারা যেহেতু দুজন দুজনকে ভালোবাসে, আপনারা তো বাড়াবাড়ি করা উচিত হয়নি। আপনার সেই কথার জন্য যদি ওদের সম্পর্কে ফাটল ধরে, তো কি করবেন? নিজেকে ক্ষমা করতে পারবেন? রাদীপ চিন্তায় পড়ে যায়। এত গভীরভাবে তো সে ভাবেনি। সে মিলির উদ্দেশ্যে বলে, আমার কথা এত ভাবছো কেন? রাদীপের কথায় মিলি থতমত খেয়ে যায়। সে তো এভাবে বোঝাতে চায়নি, কথা ঘোরানোর জন্য বলে, বাড়ি ফিরতে হবে, আব্বার কাজ মনে হয় শেষ। মিলি কথা শেষ হতেই হাঁটা শুরু করে। পেছন থেকে রাদীপ আবারও বলে ওঠে, আমাকে কি কিছু টাকা দিতে পারবে? আগামীকাল ঢাকায় চলে যাব, আমার পরিবার আছে, তারা চিন্তা করছে। মিলির কেন যেন মনটা খারাপ হয়ে যায়। সে মাথা সায় করে হ্যাঁ বোধক ইশারা করে হাঁটা শুরু করে। বাড়ির কাছাকাছি আসতেই মিলি তার বাবা ছাড়া অন্য পুরুষের কণ্ঠস্বর শুনতে পায়। মিলির পেছনে রাদীপও শুনতে পায়। ঘরের ভেতর প্রবেশ করতে রাদীপ অবাক হয়ে যায়। আগন্তুক পুরুষটি রাদীপকে এসে জড়িয়ে ধরে, তার চোখে পানি। মিলি শুধু দেখছে, বাবাকে ইশারায় জিজ্ঞেস করছে, কিন্তু তিনি কিছু বলছেন না। অবশেষে রাদীপ ব্যথাতুর কণ্ঠে বলে, মীর, প্রিয় ভালোবাসা, অভিমান করেছিস তো? যা, আজ তোর অভিমান ভেঙে দিব আমার আবেগ জড়ানো পত্রের মাধ্যমে। তোর কি মনে আছে কবে তোর মনে ভালোবাসার বীজ বোনা শুরু হয়েছিল? কবে তোর মনের ঘাটিতে মীরের নৌকা বাঁধা হয়েছিল? আমাকে যদি জিজ্ঞেস করিস তো বলবো, একজন সুন্দরীর প্রেমে পড়েছি, যার জন্য প্রথম অনুভূতি ছিল একরাশ যন্ত্রণার মতো। এই যন্ত্রণার উৎপত্তি যদি তোর মনে হতো তাহলে আমাকে বলতি। মীর ভাই, আমার আর সহ্য হচ্ছে না, তুমি আমাকে মেরে ফেলো। আমার প্রতিটি সকাল তোকে নিয়ে শুরু করতে ইচ্ছে করে, গভীর রজনীতে তোকে নিয়ে চন্দ্র বিরাজ করতে ইচ্ছে করে, তোকে নিয়ে 7 সমুদ্র 13 নদী পার হতেও ইচ্ছে করে। আমার সকল নিঃশ্বাসে তোকে চাই, তোর মনে সুপ্ত বাসনা জানতে চাই তোর মুখের জাদুকরি কথা। ভালোবাসি,
তোর জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। দেখ তোর অভিমান কবে ভাঙে। তোর একটা নতুন নাম রাখলাম, হিমালয়। আমার অভিমানী। পছন্দ হয়েছে? আমার প্রতি তোর এত অভিমান দেখে এই নামই মনে এসেছে। আজ এই পর্যন্তই। তোকে নিয়ে লিখলে সময় পার হবে, কিন্তু আমার কলম বন্ধ হবে না। আমি তোর অপেক্ষায় আছি, হিমালয়। ইতি, তোর মীর। বিচ্ছেদ, বিষাদ, তিক্ততার মধ্যে নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করে। অনেক সময় সুইসাইডের চিন্তাও মাথায় আসে। অনেক জীবন তো অকালেই ঝরে যায়, আবার অনেকেই জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে। হিমা আজ চারপাশে অন্ধকার দেখছে। মীরের চিঠি পাওয়ার পর থেকেই হিমা মীর ভাই বলে বারবার কয়েকবার চিৎকার করে ডাকছে। আশা মেয়ের উপর নারাজ। মীর চলে যাওয়ার পর থেকে একবারও কথা বলেনি, এমনকি হিমার দিকে ফিরেও তাকায়নি। কেনই বা কথা বলবে? হিমা কি বুঝে না? এতটাই বোকা? মীর তো বলেছিল রাদীপকে খুঁজে আনবে, কিন্তু হিমা, সে মীরকে বিশ্বাস করেনি। সে তার মনের অবাস্তব ঘটনা সাজিয়ে সম্পর্ক নষ্ট করে ফেলেছে। আশা তো তার মেয়ে এমন হোক চায়নি। সে যেমন সাহসী, নিজের মেয়েকেও চেয়েছিল তেমন হোক, কিন্তু আশা হিমা চিৎকার শুনেও যায়নি। সে জানে মীর রাদীপকে নিয়ে আসবে এবং হিমাকে বুঝিয়ে দেবে আমরা দূর থেকে যা দেখি তা সত্য হয় না। বেলা তখন দুপুর 11টা। হিমাদের বাড়ির সামনে একটি প্রাইভেট কার এসে দাঁড়ায়। 2 জোড়া পা গাড়ি থেকে নেমে আসে। হাঁটি হাঁটি পা ফেলে পা জোড়ার মালিক দরজার সামনে এসে দাঁড়ায়। কলিং বেল চেপে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর দরজা খুলে দিতেই 1 জোড়া পায়ের মালিক ঝাঁপিয়ে পড়ে। আশার বিশ্বাস ছিল রাদীপ সুস্থ আছে। হলো তাই। রাদীপকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বিলাপ করতে থাকে। এতদিন কই ছিলি বাপ? একটা খবর তো দিতে পারতি। তোর চিন্তায় ভাইয়া অসুস্থ হয়ে পড়েছে। রাদীপ আশাকে ছেড়ে দুর্বল স্বরে উত্তর দেয়। যেখানে ছিলাম সেখানে আধুনিকতার ছোঁয়া পড়েনি ফুপু। তাছাড়া এতদিন চলে আসার মতো অবস্থায়ও ছিলাম না। বাবা কোথায়? আশা প্রত্যুত্তরে কিছু বলবে, তার পূর্বে চোখ যায় পিছনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা মেয়ের উপর। আশা রাদীপকে ছেড়ে মেয়েটির কাছে যায়। মেয়েটির পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে মনে মনে ভাবে কে এই মেয়ে। দেখা গেল আশার মুখে কিছু বলতে হয়নি, তার আগেই রাদীপ বলে ওঠে, ও মিলি, আমার হবু বউ তোমার কাছে থাকবে। ওকে পড়িয়ে শিখিয়ে মানুষ করে ফুপু। ও আমার জন্য যা করেছে তাও কেউ করবে না। রাদীপ এভাবে কথা বলছে? ব্যাপারটা আশার হজম হচ্ছে না। এদিকে মিলিও আশার মতো অবাক। সে বিড়বিড় করে বলে, মাথায় আঘাত পেয়ে মনে হয় পাগল হয়ে গেছে। শালা নিজে তো মরবেই, সাথে আমাকেও মারবে। আমি জীবনেও এমন মিচকে শয়তানকে বিয়ে করব না। মিলির বিড়বিড় বলে কথা বলা আর একজন বৃদ্ধ লোক উচ্চস্বরে কথা বলে একই। আশা মিলির কথা সবটা শুনতে পায়। সে বুড়ো যুগল কুচকে মিলির উদ্দেশ্যে বলে, কি বললে? মিলি ভয়ার্ত চোখে আশার দিকে তাকায়। সে ভয়ার্ত দৃষ্টিতে মাথা নেড়ে বলে, কিছু বলিনি। আশা মিলির দিকে বাঁকা চোখে তাকিয়ে রাদীপের কাছে এগিয়ে আসে। রাদীপের হাত ধরে বলতে শুরু করে, মাথা ঠিক আছে তো? নিজের বিয়ের কথা নিজে কিভাবে বলছিস? রাদীপ মুখ খুলে কিছু বলবে, তার আগে হিমার দুর্বল কণ্ঠস্বর সে শুনতে পায়। রাদীপ ভাই। হিমার মিরির চিঠিটা পড়ছিল। তখনই কলিং বেলের আওয়াজ শুনতে পায়। সে ভেবেছিল হয়তো মির এসেছে, কিন্তু রাদীপের কণ্ঠ শুনতে পেয়ে সে তাড়াহুড়া করে নামতে নিয়ে কয়েকটা সিঁড়ি থেকে পড়ে যায়। আরে পড়ে গেল রে বলে মিলি চিৎকার করে উঠলেও রাদীপ এগিয়ে যায়। হিমাকে ধরে সোফায় এনে বসিয়ে নিজেও বসে পড়ে। রাদীপ হাঁপাচ্ছে, তার শরীরের দুর্বলতা এখনো কমেনি। সোফায় হেলান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। মিলি দৌড়ে এসে রাদীপের পাশে এসে দাঁড়ায়। ঘড়িতে সময় দেখে নিয়ে অস্বস্তিকর কণ্ঠে বলে, ওনাকে একটু খাবার খাওয়ার ব্যবস্থা করে দিলে ভালো হতো। আসলে 2টা ঔষধ আছে যেগুলো খুবই জরুরি। আমাদের জয়ন্তাপুরের বড় ডাক্তার দিয়েছেন। ওনার চিকিৎসা যে ভালো, মরা গরুর বাপ। তুমি থামবে? মিলির কথা রেলগাড়ি চলতে শুরু করলে আর থামার স্টেশন খুঁজে পায় না। রাদীপের ধমকানোতেই থামে। রাদীপ মিলিকে চোখ রাঙিয়ে হিমার উদ্দেশ্যে বলে, বেশি ব্যথা পেয়েছিস? না, এতদিন কোথায় ছিলে? আমি তো ভেবেছি তোমার সাথে খারাপ কিছু হয়েছে। এমনকি প্রমাণও পেয়েছি। তাহলে ওইসব কি মিথ্যে ছিল? রাদীপ সবাইকে সব ঘটনা খুলে বলে, এমনকি এতদিন মিলি ও রহিম মিয়ার কাছে যে সাহায্য পেয়েছে সেটাও বলে। আশা সবটা শুনে হিমার দিকে তাকায়। হিমা যেন ঘোরের মধ্যে অবস্থান করছে। চোখ বেয়ে অনবরত পানি ঝরছে। সে ভাবছে মীরের কথা। কাপা স্বরে রাদীপকে জিজ্ঞেস করে, মীর ভাই তোমার খোঁজ পেয়েছে, তাই না রাদীপ ভাই? রাদীপ হ্যাঁ বোধক মাথা ইশারা করে। আশার দিকে তাকিয়ে বলে, ঢাকায় ঢোকা পর্যন্ত মীরের সাথে ছিল। হঠাৎ বলল 5 মিনিটের মধ্যে ফিরে আসছি।
সে আর ফিরিনি। কিছুক্ষণ পর একজন পত্রিকা বিক্রেতা 2টা কাগজের খাম আমার হাতে দেয় এবং বলে মীর ভাই দিয়েছে। কাগজ বিক্রেতা চলে গেলে দেখতে পাই একটার উপর হিমার নাম লেখা আর একটার উপর আমার নাম লেখা। রাদীপ কথাগুলো বলে 2টা চিঠি এগিয়ে দেয়। আশা রাদীপের নামের চিঠি হাতে নিয়ে পড়তে শুরু করে। আমার দায়িত্ব শেষ, সাবধানে বাসায় ফিরিস, প্রতিষ্ঠিত হয়ে মিলিকে বিয়ে করিস। আমি তার চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি, আমাকে খুঁজিস না, হিমাকে দেখে রাখিস। আশা চিঠিখানা পড়ে মীর বলে চিৎকার করে ওঠে, বিলাপ করে রাদীপকে সবটা জানায়। রাদীপ হিমার দিকে তাকিয়ে বলে, এটা কি করলি হিমা? মীরের প্রতি তোর বিশ্বাস ছিল না? আমি তাকে পছন্দ করতাম, কিন্তু মীর তোকে পাগলের মতো ভালোবাসতো। আমার পছন্দের কাছে মীরের পাগলামো কিছুই না। তুই এটা কি করলি হিমা? হিমা রাদীপের হাত থেকে চিঠি নিয়ে উঠে দাঁড়ায়। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সিঁড়ি পর্যন্ত যেতে নিলে পড়ে যেতে নেয়। মিলি বেগতিক অবস্থা বুঝে হিমাকে ধরতে নিতেই সে বলে, আমাকে ধরতে হবে না, আমি যা করেছি তার শাস্তি পেতে দাও। মীর ভাই আমার জন্য কষ্ট পেয়েছে, তাকে যাকে ভালোবেসেছি তাকে কষ্ট দিয়েছি, যন্ত্রণা আমাকে অনুভব করতে দাও। আমার মীর ভাই আসবে, আমি অপেক্ষা করব, সারা জীবন অপেক্ষায় থাকবো, আমি তারই অপেক্ষায় থাকবো। হিমা চলে যেতেই আশা ঘরের দিকে হাঁটা ধরে। মিলি নির্বাক চেয়ে রয়। রাদীপ অসহায় সুরে বলে, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না হিমা। আশ্বিন মাস, নদীর ধারে কাশফুলের শুভ্রতা আর দিগন্ত জোড়া সবুজ, সে সঙ্গে আকাশে ভেসে বেড়ানো চিলতে সাদা মেঘ আমাদের মনে করিয়ে দেয় বর্ষার শেষে আনন্দের বার্তা নিয়ে শরৎ এসেছে। শরতের আগমনে নরনারী পরিধানে সাদা রংটাই শোভা পায়। কাশফুলের রঙের সাথে মিলিয়ে শুভ্র রঙে রাঙিয়ে দেয় তারা। হিমার জীবনটা এলোমেলো ভাবেই চলছে। আজ 6 মাস মীরের কোনো খবর নেই। হিমা নিজেকে একাকিত্বের দেয়ালে বন্দি করে রেখেছে। প্রথম আশা রাগ করে থাকলেও মেয়ের কষ্ট দেখে মন গলে যায়। মেয়েকে এই ধাক্কা থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে যায়, কিন্তু হিমানিকে সকলের থেকে নিজেকে গুটিয়ে নিয়ে একাকিত্বকে বেছে নেয়। 3 বেলা খাবারের টেবিলেই শুধু তার দেখা মেলে। খাওয়ার সময় হাজার কথা বললে একটি উত্তর দেয়। আশা তো একদিন হিমাকে খুব বকেছিল। হিমা সেদিন বলেছিল, আমাকে শাস্তি পেতে দাও মা, আমার থেকে 1000 গুণ যন্ত্রণায় মীর ভাই ছিল, এখনো আছে। তাহলে আমি কিভাবে সুখে থাকি, কিভাবে আনন্দে উল্লাসে জীবনকে রাঙিয়ে দিই? আশা সেদিন মেয়েকে ধরে খুব কেঁদেছিল, কিন্তু হিমা একটুও কাঁদেনি, শুধু ফ্যাল করে বাহিরে তাকিয়েছিল। শরতের বিকালে হিমা দিয়া বাড়ি এসেছে। এখন সে একাকী চলাফেরা করে। রিপ্তি অনেক তার কাছাকাছি থাকতে চায়, কিন্তু হিমা, রিপ্তি যেন তার প্রধান দুশমন। রিপ্তিকে দেখলে এক প্রকার পাগলামো করে। রিপ্তি বান্ধবীর এমন অবস্থা দেখে কান্না করে, অদূরে থেকেই বন্ধুর মঙ্গল কামনা করে। কাশবনের একটি নির্জন স্থান খুঁজে হিমা সেখানে বসে। রাদীপের কাছে দেওয়া চিঠিটা ব্যাগ থেকে বের করে পড়তে থাকে। এবারের পড়া নিয়ে হিমা 70 চিঠিটা পড়েছে। এই চিঠিটা পড়লে হিমার যন্ত্রণা আরো তীব্র হয়। মীরহীনা জীবন, অন্ধকারটা উপলব্ধি হয় তার। তাই তো হিমা চিঠিটা বারবার পড়ে। যন্ত্রণায় নিজেকে ছাড়খাড় করতে থাকে তার হৃদয়। হিমা ছলছল চোখে চিঠিটা পড়া শুরু করে। হিমালয়, আজ তোকে মুক্তি দিয়ে দিলাম। হিমালয়, বিশ্বাসহীন সম্পর্ক রেখে কি লাভ বল? তুই আমাকে ভালোবাসিস নি হিমালয়। আমি হয়তো তোকে অনেকটাই জোর করে ফেলেছি আমার হওয়ার জন্য, তাই না? আমার উচিত হয়নি তোকে এভাবে ফোর্স করার। এই জন্যই আজ আমাদের এত কষ্ট। ঠিক আমাদের বলা উচিত না, আমার কষ্ট। হ্যাঁ হিমালয়, আমার কষ্ট, খুব কষ্ট হচ্ছে রে। একটু আসবি? আরে তুই কিভাবে আসবি? তুই তো আমার থেকে দূরে থাকার জন্যই সম্পর্ক শেষ করে দিলি। তুই সুখে থাক হিমালয়, একটা রাজপুত্র দেখে বিয়ে করে নিস, আমাকে নিয়ে ভাববি না। এখন থেকে এমনিতেও বেঁচে থেকেও মরে যাবে। ভালো থাকিস রে। রাফিদকে দিয়ে গেলাম, মিলির সাথে বিয়ে দিয়ে দিস। ইতি আমি। চিঠিখানা পড়ে হিমা ডুকরে কেঁদে ওঠে। চিঠিতে অজস্র চুমুও খায়। ক্রন্দনরত কণ্ঠে বলে, আমার রাজপুত্র চাই না মীর ভাই, শুধু তোমাকে চাই। একটিবার তোমার পা ছুঁয়ে ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও, একটিবার। হিমা দূর নীলিমায় তাকিয়ে হাজার হাজার অভিযোগ করে। সন্ধ্যা হতেই ব্যাগপত্র নিয়ে রিক্সা করে বাড়ির দিকে রওনা দেয়। সন্ধ্যায় পড়াশোনা বাদ দিয়ে মিলি বারবার মেন গেটের কাজটা এসে উকিঝুঁকি মারছে। হিমা এখনো বাসায় ফেরেনি। তার জন্য চিন্তায় সে আধমরা। পাগল মেয়েটা বা জানি কোথায় গিয়ে বসে আছে। এই বাড়িতে আসার পর থেকে হিমার আচার আচরণ দেখে পাগলি বলে উপাধি দিয়েছে। মানুষের খারাপ সময় উপহাস করতে নেই, কিন্তু মিলি নিজের চরিত্র থেকে বের হতেই পারে না। এই ওয়াদা করে সে ভালো হয়ে যাবে, কিন্তু 2 মিনিট পর যে লাউ সেই কদু।
হিমাদের বাড়িটাকে আদর্শ বাড়ি থেকে জঙ্গলের বাড়িতে রূপান্তরিত করে ফেলেছে। উত্তর পাশটায় যেখানে ফুলের গাছের শোভা পেত সেখানে এখন শাকসবজির বাগান। মিলি নিয়ম করে দুবেলা পরিচর্যা করে। মিলির উত্তেজনার সাথে আরো একজন যোগ দেয়, সে হচ্ছে মারিয়া। এসেছে বিকালেই। রাদীপ তাকে নিয়ে এসেছে। মায়ের কাছ থেকে কিছুদিন নিজের চুলকে রক্ষা করার জন্যই মূলত এখানে আসা। হোসেনারা এতদিন মারিয়ার চুলের যত্নশীল ছিল। ইদানিং সে মারিয়ার গোলাপি গাল নিয়েও বিশ্লেষণ শুরু করে দিয়েছে। তার কথা, পিতৃহীনা মেয়েকে যদি ত্বকের যত্ন কথা শুনতে হয় তখন কি হবে? এজন্য সে উপটান, কাঁচা হলুদ, আমলকি সিরকা কোনো কিছুই বাদ দেয়নি। সব উপাদান মেয়ের উপর প্রয়োগ করেছেন। মারিয়ার মাঝে মাঝে ইচ্ছা করে এখানেই থেকে যেতে। নেহাত সে ভদ্র মেয়ে, নয়তো মাকে রেখে কবে চলে আসতো। ওইদিকে কি দেখছো? কেউ আসবে নাকি? রাদীপ ফোনে কার সাথে যেন মেসেজ করছিল। মিলির অস্থিরতায় সে অস্থির হয়ে গেছে। এই মেয়েটা এত চঞ্চল কেন? স্থির হয়ে বসতে পারে না। রাদীপ পুরো 1 মাস পর ঢাকা এসেছে। ভবিষ্যৎ স্বামী সে। এখন থেকে একটু একটু যত্নতি করে শিখবে, তা না করে সে অন্যজনের অপেক্ষা করছে। রাদীপের কথার প্রত্যুত্তরে মিলি বলে, আরে পাগলটার জন্য অপেক্ষা করছি। কোথায় বসে থেকে না জানি কি করছে। কি বললে? ভুল স্থানে ভুল কথা বলায় মিলি জিব্বা কাটে। উকি দিয়ে রান্নাঘরের দিকে তাকায়। আশা নেই সেখানে। থাকলে তাকে আজ বাড়ি ছাড়া করত। মিলি মিনমিন স্বরে উত্তর দেয়, মনু পাগলি এসেছিল। সে বেরিয়ে যাবার পর হিমা আপুও বেরিয়ে গিয়েছিল, তাই। রাদীপ হিমার কথা শুনে চিন্তিত হয়। ফোনে টুকটাক কিছু লিখে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। হিমাকে খুঁজতে হবে। দেখা গেল রাদীপকে আর আগাতে হয়নি। তার আগেই কলিং বেল বেজে ওঠে। মিলি গেটের কাছাকাছি দাঁড়িয়েছিল বিধায় ছটফট খুলে দেয়। হিমেলের কাঁধে হিমার হাত। সে মেয়েকে ধরে ধীর পায়ে এগিয়ে আসছেন। মিলি তড়িৎ গতিতে হিমার অন্য হাতে ধরে। হিমার শরীর কাঁপছে, জ্বর এসেছে। দুজন ধরাধরি করে হিমাকে ঘরে শুইয়ে দেয়। আশাও ততক্ষণে চলে আসে। মেয়ের করুণ অবস্থা দেখে কান্না করতে থাকে। মিলি এই ফাঁকে পরিষ্কার পানি ও টুকরো কাপড় নিয়ে আসে। আশা নাকটে হিমার গা মুছে দেয়। কিছুক্ষণ পর হিমেল রাদীপ আসে। হিমেলের চোখ লাল হয়ে আছে। চোখের সামনে একমাত্র মেয়ের এই অবস্থা তার সহ্য হচ্ছে না। সে রেগে রাদীপের উদ্দেশ্যে বলে, দেখেছো মেয়ের অবস্থাটা? দেখেছো তো? দেখবে কেন? তোমাদের কারোর দেখতে হবে না। তোমরা সবাই সুখে থাকো। আমি আমার মেয়েকে নিয়ে অন্য কোথাও চলে যাব। হিমেলার কথার মর্মার্থ কেউ বুঝতে পারছে না। আশা অবাক হয়ে বলতে শুরু করে, আমার মেয়ের জন্য আমারও চিন্তা হচ্ছে, তাই বললে মাথা গরম করছি। তুই এমন ভুলভাল বকছো কেন? হিমেল এবার বিরাট এক কাণ্ড করে বসে। টেবিলের উপরে থাকা কাচের গ্লাস ভেঙে চিৎকার করে বলে, আমার মেয়ের মীরকে লাগবে। তোমরা সবাই জানো সে কোথায়। মেয়ের সামনে নাটক করছো কেন? আমার মেয়েকে এত কষ্ট দিচ্ছ কেন? হো হ্যাঁ, তোমরা তো আমার মেয়েকে শাস্তি পেতে দিচ্ছ। 6 মাস কি কম সময় নাকি? আর কত? এই রাদীপ, আমি জানি তুই জানিস মীর কোথায়। এক্ষুনি তাকে কল করবি। সে আজকের মধ্যে ফিরে আসবে, নয়তো আমি আমার মেয়েকে নিয়ে সারা জীবনের জন্য দূরে চলে যাব। দরকার পড়লে 25 বছরের সংসার জীবন আমি ত্যাগ করব। আশা এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে যায়। হিমেল তাকে ছেড়ে দিবে এমন কথাও সে বলতে পারলো। এদিকে রাদীপ বেগতিক অবস্থা দেখে হিমেলকে থামায় এবং বলল, মীর কোথায় আছে তা আমি জানি না। জানে না মানে? সে তো শেষে তোমার সাথেই ছিল। নিজের সম্পর্কে কিছুই বলেনি। আমার মেয়েকে না পাগলের মতো ভালোবাসে। এতদিন খোঁজ নেওয়া ছাড়া থাকতে পারছে নাকি সে আমার মেয়েকে ভালোই বাসেনি? আমি কি ধরে নেব? আমার মেয়ের প্রয়োজন তার জীবনে শেষ, তাই ঠুকরে ফেলে দিয়ে চলে গেছে সে। এমন নয় ফুপা, আপনি শান্ত হন। হিমেল শান্ত হয়নি, বরঞ্চ আশার দিকে আঙুল উঁচিয়ে বলে, আমি এই মাসের মধ্যেই মেয়েকে নিয়ে দূরে চলে যাব। তুমি থাকো তোমার পরিবার নিয়ে। হিমেল দাঁড়ায় না। মেয়ের এই অবস্থা তার সহ্য হচ্ছে না। আশার চোখ বেয়ে অশ্রু ঝরছে। সে মূর্তির মতো বসে আছে। মিলে কি করবে বুঝতে পারছে না। সে মারিয়ার সাথে এক কোণে দাঁড়িয়ে রয়েছে। রাদীপ কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। আজ সে নিরুপায়, অসহায়। চোখের সামনে এত এত মানুষের কষ্ট দেখেও কিছু করতে পারছে না। কোনো এক বর্ষায় দেখা মিলবে তোমার, যদি চাও পুনরায় ভালোবাসবে আমায়। হিজলতলি গ্রামে গর্ব সুখের ঘর, তুমি হও যদি একান্তই আমার। আফসানা মিমি। হিমার অবস্থান হাসপাতালের সাদা বিছানার উপর। তিনি ডানা বিশিষ্ট পাখায় এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন ভাবে। কারোর সাথে ঠিক করে কথা বলে না। স্যালাইনের মাধ্যমে তার শরীর ঠিক আছে। খাবার বলতে মিলির হাতের টমেটো স্যুপ। সকাল সকাল ব্যাগপত্র হাতে নিয়ে হিমেল মেয়েকে দেখতে আসেন। তার মুখে চমৎকার হাসি। মেয়েকে আজ সুস্থ করে ফেলবেন যেন সেই হাসিতে।
শপিং ব্যাগ থেকে একে একে নতুন নতুন ড্রেস বের করে আনেন তিনি। সবগুলো মেয়ের সামনে মেলে ধরে বলতে থাকেন, দেখ তো মা, কোন জামাটা সবচেয়ে সুন্দর। হিমা তার বাবার চোখে কষ্ট তো ঠোঁটে হাসি দেখতে পায়। তা দেখে শুষ্ক ঠোঁট বিস্তৃত করে সেও হাসে। সেই হাসিতে হাজারো মুক্ত ঝরতে থাকে। হিমেল মেয়ের হাসি দেখতেই থাকে। হিমা বিছানা ছেড়ে উঠে বসে। সবগুলো জামার উপর হাত বুলিয়ে লাল রঙের একটি জামার উপর হাত রাখে। বাবার উদ্দেশ্যে মিষ্টি হেসে বলে, আমি সুস্থ হয়ে যাব যদি তুমি আমাকে পরিবার থেকে দূর না করো। হিমা জামাটা নিয়ে বাথরুমে চলে যায়। হিমেল হিমার কথার মর্মার্থ বুঝতে পারে। সে তো রাগের মাথায় সেদিন চলে যাওয়ার কথা বলছিল। তাই বলে সত্যি কি সে মেয়েকে নিয়ে চলে যাবে? তার প্রাণ হচ্ছে মেয়ে, কিন্তু জানতো একটাই আশা। আশাকে ভালোবেসে বিয়ে করেছিল সে। দুজনকে ছাড়া হিমেল অপূর্ণ। 5 মিনিট পর হিমা আসে। অসুস্থতায় একদম রোগা হয়ে গেছে। হিমেল মেয়েকে বিছানায় বসায়। ছোটবেলার মতো মাথায় ঝুঁটি বেঁধে দেয়। এরপর গলায় ওড়না জড়িয়ে বলে, বেড়াতে যাবি? হিমা দুর্বল হেসে দেয়, কাঁধে করে মেলায় ঘোরাবে। মেয়ের বাচ্চামো কথায় হিমেল হিমা দুজনেই হেসে ফেলে। মেয়েকে ধীরে ধীরে হাসপাতাল থেকে বের করে একটা রিক্সা ডাকে। অনেকদিন পর রিক্সার বাতাস হিমা গায়ে লাগায়। চোখ বুঝে মীরকে স্মরণ করে 2 ফোঁটা অশ্রু ঝরে। বাবার আড়াতে তা অতি সমর্পণে মুছেও নেয়। আজ থেকে সে কাঁদবে না। পরিবারের জন্য হলেও সে হাসবে। অশ্রু জমা করে রাখবে নিশ্চুপ আধার রজনীর জন্য। দিনের একটা সময় শুধু সে মীরের কথাই ভাববে। বাবা মেয়ে মিলে সারাদিন ঘোরাফেরা করবে। হিমা অসুস্থ থেকে কেবল সেরে উঠেছে, তাই সে বাইরের খাবার মানা করে দেয়। হিমেল মেয়েকে নিয়ে একটি রেস্টুরেন্টে গিয়ে বসে। বাবা মেয়ে টুকটাক কথাও বলতে থাকে। একসময় হিমার চোখ যায় সামনের টেবিলের দিকে। হিমার পরিচিত কেউ একজন বসে আছে। এতদিন থেকে কথা শোনা না গেলেও হাতের নড়াচড়া দেখে হিমা চিনতে পারে মানুষটাকে। হিমেলের একটা কল আসায় সে সাইডে গিয়ে কথা বলতে চলে যায়। এই সুযোগে হিমা উঠে পরিচিত মানুষটার কাছে যায়। কোনো কথা না বলেই মানুষটার পাশে গিয়ে বসে। টেবিলের উপরে এক হাত ভর দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তাই এটা কত নম্বর মিটিং রিপ্তি ম্যাডাম? রিপ্তি এসেছিল নতুন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। আকস্মিক হিমাকে দেখে ভয়ে লাফিয়ে ওঠে। সামনে বসা ছেলেটার উদ্দেশ্যে বলে, আঙ্কেল, আপনার মেয়েকে কাল থেকে পড়াবো পাক্কা। সম্মুখে বসা ছেলেটি ভরকে যায়। অবাকের সুরে শুধরায়, কি সব বলছো সোনা? আরে, আপনার মেয়ের নাম শোনা, বড্ড কিউট নাম। ও হিমা, আমার বেস্ট ফ্রেন্ড। আপনি চলে যান আঙ্কেল, অফিস আপনার জন্য অপেক্ষা করছেন। ছেলেটি ভেবাচাকা খেয়ে সত্যি সত্যি চলে যায়। এবার রিপ্তি বোকা হাসে হিমার দিকে তাকায়। হিমা তখন বুড়ো যুগল কুচকে তাকে দেখছে। রিপ্তি ঢং করে বলতে শুরু করে, আমার 40 নম্বর বয়ফ্রেন্ড আমাকে ধোকা দিয়ে এক কাল নাগিনীকে বিয়ে করে ফেলেছে রে হিমা। তাই আমি দেবদাস হয়ে ম্যাককেলদের পটাই। রিপ্তির কথায় হিমা জোরে হাসতে শুরু করে। রিপ্তিও হাসছে। একসময় সে হিমাকে জড়িয়ে ধরে। হিমাও বান্ধবীকে জড়িয়ে ধরে। হিমা খেয়াল করে রিপ্তি কাঁদছে। সে জানে রিপ্তির কান্নার কারণ। পিঠে হাত বুলিয়ে বলে, প্রতিদিন তোকে নিয়ে ঢাকা শহর টই টই করে বেড়াবো, খুশি? হিমেল এসে হিমার সাথে রিপ্তিকে দেখতে পেয়ে খুশি হয়। সে বলতে শুরু করে, আরে রিপ্তি, কখন আসলে? কারোর সাথে দেখা করতে এসেছো বুঝি? হিমা বাঁকা চোখে রিপ্তিকে দেখে। রিপ্তি বোকা হেসে মাথা নাবদ ইশারা করে যেন সে হিমেলকে কিছু না বলে। হিমা মুখ চেপে হাসে। রিপ্তির বেহাল অবস্থা দেখে মজা পাচ্ছে। অনেকদিন পর হিমা মন খুলে হাসছে। আজ কেন যেন হিমার মন হালকা লাগছে। মনে হচ্ছে আজ ভালো কিছু ঘটবে। ভিতর থেকে আনন্দ উচ্ছ্বাস বের হয়ে আসছে। হিমেল মেয়ের মুখের হাসি দেখে শান্তি পায়। 3 জন একসাথে খেয়ে দিয়ে ঘুরতে বের হয়। রিকশার হুডি তুলে মন ভরে নিঃশ্বাস নেয়। রামপুরা এসে হাতির ঝিলে রিপ্তি ও হিমা নেমে যায়। হিমা হাতির ঝিলের ব্রিজের ওপর দাঁড়িয়ে আশপাশ দেখতে থাকে। অদূরে চোখ যায় একজোড়া প্রেমিক যুগলদের উপর, যাদের দেখেই বোঝা যাচ্ছে তারা খুবই খুশি। দুজন একসাথে বসে আছে। ছেলেটা এটা সেটা বলে মেয়েটাকে লজ্জা দিচ্ছে। ছেলেটা লাজুক মুখী প্রেমিকার মাথায় হাত বুলিয়ে লজ্জা নিবারণ করছে। হিমা তাদের দেখে মন খারাপ করে। মীর যদি আজ তার পাশে থাকতো তাহলে তার জীবন আজ অন্যরকম হতো। রিপ্তি ফুচকার অর্ডার করতে গিয়েছিল। হিমেল কিছুক্ষণ আগে বের হয়েছে। তাদের হাতের জেল ছেড়ে জরুরি কল আসায় চলে গিয়েছে। কি রে, কি ভাবছিস? ভাবছি মীর ভাইয়ার কথা। সে কিভাবে এতদিন আমাকে ছাড়া থাকতে পারছে? আমি তো যন্ত্রণার আগুনে ক্ষণে ক্ষণে পড়ছি। সেও কি একই যন্ত্রণায় আছে? রিপ্তি কি বলবে বুঝতে পারছে না। মূলত এই মুহূর্তে কি বলা উচিত তার।
রিপ্তির ভাবনার মাঝেই তৃতীয় কেউ একজন এসে উপস্থিত হয়। সে হাসি মুখে রিপ্তির উদ্দেশ্যে বলে, আমার বন্ধুকে তুমি এইভাবে ধোকা দিতে পারলে? সে তোমার সর্বদাই দিন রাত মদের নেশায় ডুবে থাকে। রিপ্তি ভূত দেখার মতো তাকিয়েই রয়। তার চেয়ে বড় অবাক হয়েছে হিমা। তার চোখে অশ্রু। সেদিনের মতো আজও কথা বলতে পারছে না। আগন্তুক এবার হিমার উদ্দেশ্যে বলে, তা আজ কোন কালাচানের সাথে দেখা করতে এসেছিস? সে কি জানে তোর মনে প্রাণে যে অন্যজনের বাস? নাকি বান্ধবীর সাথে মিশে জনে জনে ছেলেদের ধরে মক্কেল বানাচ্ছিস? হিমা শব্দ করে কান্না করতে থাকে। সম্মুখে বসা মানুষটার হাত ধরে মাথা থেকে বিড়বিড় করে কিছুটা একটা বলতে থাকে। তা দেখে আগন্তুক পুনরায় বলতে শুরু করে, শুনেছি হাতির ছেলে অনেক সুন্দরী রমণীর আনাগোনা। তাদের কাছে যদি পশমহীনা বুকের ব্যাখ্যা জানতে চাই, বলবে তো? হিমা এবার চোখ তুলে তাকায়। আগন্তুকের বুকে আঘাত করে বলে, তুমি খুব খারাপ হয়ে গেছো মীর ভাই, একদম ওর সাথে কথা বলতে আসবে না। মীরের চোখ জোড়া ছলছল করে ওঠে। সে হিমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। হিমার মাথায় অজস্র চুমু এঁকে বলে, তোর থেকে দূরে থেকে আমিও ভালো ছিলাম না হিমালয়। একটা সম্পর্কের বিশেষ প্রয়োজন হয়, এটা বুঝতে তুই এত দেরি করলি কেন পাগলি? হিমা কথা বলছে না। সে মীরের বুকে আজ 6 মাস পর সুখ খুঁজে পেয়েছে। মীর হিমাকে তুলে মাথার এলোমেলো চুলগুলো গুছিয়ে দেয়। আজ রিপ্তির চোখেও জল। দুজন মানুষ দূর থেকেও যন্ত্রণায় ছিল। বাস্তবতা বুঝাতে গিয়ে দূরত্ব তৈরি হয়েছিল। আজ সকল মান অভিমান দূর হবে। তার প্রিয় বান্ধবীর আবারও আগের মতো চঞ্চল হয়ে উঠবে। তাদের অপেক্ষার ফল এবার বুঝি মিষ্টি হবে। মীর হিমার হাত ধরে বসে আছে। হিমার মনে হাজারো কথা জমে আছে। কোথায় থেকে কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। মীর তা দেখে হিমার হাত শক্ত করে ধরে কাব্যিক স্বরে বলতে শুরু করে, আজও তোমারই অপেক্ষায় রব নীরবে। তুমি আসবে, ভালোবাসবে এভাবে। সকল গ্লানি মুছে হাতে হাত রাখবো গোপনে। লজ্জিত মুখে তাকিয়ে বলবো, ভালোবাসি তোমাকে। গেস্ট রুমের দরজার সামনে এই নিয়ে 7 বার হিমারাম পা পড়েছে। অস্থির হয়ে পায়চারি করতে দেখা যাচ্ছে তাকে। কারণ বিগত 6 ঘন্টা যাবৎ গেস্ট রুমে মীর আরামে ঘুমাচ্ছে, বাইরে সবাইকে চিন্তিত রেখে। হিমা 6 ঘন্টায় প্রাণবন্ত হয়ে উঠেছে। বিগত কয়েক মাসের অসুস্থতা এক নিমেষেই শেষ হয়ে গিয়েছে। হিমেল প্রথমে মীরের হঠাৎ আগমনটা মেনে নিতে পারেনি। মীরকে দেখা মাত্রই আঘাত করতে এসেছিল, কিন্তু মীর তাকে কথার ছলেই থামিয়ে দেয়। হিমার হাত ধরে বলতে শুরু করে, কোনো সমস্যা? মীরের শান্ত প্রশ্নের মুখোমুখি হয়ে হিমেল চুপসে যায়। সে নিজেও চায় তার মেয়ে সুখে থাকুক। অবিশ্বাসের জন্য যেই ছেলে 6 মাস দূরে সরে থেকেছে, সেই ছেলেকে এখন কিছু বললে সারা জীবনের জন্য পালাবে। শেষে মেয়েও হারাবে, সাথে আদরের বউকেও হারাবে। হিমেল সাহেব এই রিস্ক নিতে চায় না। তার নরম দিক অন্তরে পুষে রেখে বাহ্যিক শক্তরূপ পেশ করে। আমার মেয়ের হাত ছেড়ে দাও মীর। তুমি কি এখন আমাদের মাঝে ভিলেন সাজতে এসেছো? চেষ্টাও করো না, তাহলে আগামী 6 যুগ মেয়ের চেহারা দেখতে পারবে না। মনে রেখো, এই মেয়ের যা বলে তাই করে। মীরের স্পষ্ট বাংলা কথায় হিমেল থতমত খেয়ে যায়। মনে মনে সাব্বাস বেটা বলল, বাহ্যিক দিক দিয়ে মুখখানা ভোতা করে রাখে। কপালে সরু ভাঁজ ফেলে কিছু বকার আগেই মীর সকলের উদ্দেশ্যে বলতে শুরু করে, আমি ঘুমাতে যাচ্ছি, উঠে নি, তখন না হয় সকলে জামাই আদর করবেন। সেই যে মীর ঘুমিয়েছে এখনো ওঠেনি। হিমা কোমরে হাত রেখে ভাবছিল কি করবে সে। গেস্ট রুমের এক্সট্রা চাবিও পাচ্ছে না। মীরের সাথে তার দরকারি কথা আছে। সে দরজা নিচে উকি দিয়ে দেখতে চেষ্টা করছে ভেতরে মীর ঘুমাচ্ছে নাকি লুকিয়ে রয়েছে। হিমা খুব সমর্পণে কাজ করছে যেন কোনো শব্দ না হয়। মীর ঘুমানোর আগে শক্ত করে তাকে বলে গিয়েছিল, অনেক ঢং করেছিস, এবার দেবদাসিনী ছেড়ে ভালো মানুষ সাজবি। আমি ঘুম থেকে উঠে মাথার চুল থেকে ধরে পায়ের পাতা পর্যন্ত যেন চকচকে পাই হিমালয়। নাকি তোর কপালে দুঃখ আছে? হিমা প্রথমে তর্ক করতে চেয়েছিল, কিন্তু মীর তাকে সেই সুযোগ দেয়নি। গেস্ট রুমের দরজা ধরম করে আটকে ফেলেছিল। হিমা মীরকে বকতে বকতে আগের রূপে সাজতে বসে। হিমার উকি ঝুঁকির মাঝেই মিলির আগমন ঘটে। সে হিমার মতোই নিচু হয়ে ফিসফিস করে বলে, ভেতরে কি মিষ্টি বিতরণের প্রস্তুতি চলছে? হিমা বাঁকা চোখে মিলির দিকে তাকায়। তার থেকেও নিচু স্বরে উত্তর দেয়, তোমাকে কিভাবে সাহায্য করবে তার ব্যবস্থা চলছে, যাও এখান থেকে। মিলি মুখখানা ভোতা করে উঠে দাঁড়ায়। হিমার অগোচরে তাকে ভেঙচিও কাটে। সে তো ভালো কথাই জিজ্ঞেস করছিল। হিমা কেন তাকেই কথার ছলে পেঁচালো? হিমা তখনও দরজার নিচে উকি দিচ্ছে।
এরই মধ্যে ফট করে দরজা খুলে যায়। হিমা মাথা তুলে দেখে মীরের উন্মুক্ত বক্ষস্থল দৃশ্যমান। ভ্রুযুগল কুঁচকে তার এদিকে তাকিয়ে রয়েছে। হিমার সাথে সাথে উঠে দাঁড়ায়, আমতা আমতা করে শুধায়। ভেতরে একটা তেলাপোকা ঢুকেছে, ঔষধ দিতে এসেছিলাম, আমি যাই। দরজা খোলা থাকলে তেলাপোকার ওষুধ কাজ করে না, কথাটা জানিস কে বলেছে? টিঙ্কু বিজ্ঞানী। আয় তোকে প্র্যাকটিক্যালি দেখাই হিমালয়। দেখা গেল মীর হিমাকে যেতে দেয় না, হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়। তা দেখে মিলি হেসে বলতে শুরু করে। এবার বুঝবে চান্দু, বাঘ জেগে শিকারীকে ধরে ফেলেছে। না জানি তোমার কপালে কি আছে। বিছানার উপর আয়েশ করে মীর বসে আছে, তার চোখ হিমার দিকে। হিমা আপাতত কান ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। মীরের উন্মুক্ত বক্ষস্থল না ঢাকা পর্যন্ত চোখ খুলবেই না। মীর তা দেখে ধমকে বলে। ঢং করবি না হিমালয়, আমার রাগ এখনো কমেনি। কি করলে তোমার রাগ কমবে মীর ভাই? তুমি যা করতে বলবে তাই করব। মীর এবার বাঁকা হেসে শুধায়। আগামী 1 ঘন্টা আমার উন্মুক্ত বুকে তাকিয়ে থাকতে হবে, তবে গ্যারেন্টি দিতে পারছি না যে রাগ ভাঙবে কি। হিমা চোখ মুখ কুঁচকে নেয়। মীরকে মনে মনে কয়েক শত গালি দিয়ে শক্ত সুরে বলতে শুরু করে। তোমার শরম লজ্জা কি বুটওয়ালার কাছে ধরা দিয়ে এসছো মীর ভাই? আমি কিভাবে তোমার দিকে তাকাবো? আমার লজ্জা করবে না বুঝি? আগে বল, তোর কালাজাম সুন্দর না আমি? এখনই বলতে হবে? হিমার করুণ স্বরে মীর চাপা হাসে। না, ব্যাসুল্লাতে বলিস। একজন মেয়ে বাসরের কথা শুনে যেভাবে রিয়াক্ট করবে, হিমাও সেভাবেই রিয়াক্ট করে। সে চিৎকার করে বলে। তুমি একদম নষ্ট হয়ে গেছো মীর ভাই। বাচ্চা একটা মেয়েকে এসব বলে লজ্জা দিচ্ছ, তোমার পাপ হবে, পাপ। অনেকদিন পর মীর মন খুলে হাসছে। তার উচ্চ হাসিতে বাড়ির অন্যান্য সদস্য এসে দরজার কাছটায় হাজির হয়েছে। আশা দরজায় কষাঘাত করে বলতে শুরু করে। এত মাস কি পাগলা গারদের থেকে এসেছিস? দরজা খোল বদমাস ছেলে। মীর হাসতে হাসতে দরজা খুলে দেয়। আশা উঠিয়ে মেয়েকে কানে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করে। তুই আবার কি করেছিস? প্রত্যুত্তরে মীর বলে। আমাকে কঠিন থেকে কঠিনতম কথা বলেছে, তাই শাস্তি দিচ্ছি। বেচারি হিমাকে পুরো কথাও শেষ করতে দেয়নি মীর। হিমার মুখ চেপে ধরে বলে। ওহো, তোমার মেয়ের মাথার সব তার ছিঁড়ে গেছে বুঝলে। তুমি যাও, আমরা আসছি। আশা কিছু একটা আন্দাজ করতে পেরে মুচকি হাসে। দুজনের উদ্দেশ্যে বলে। ভুল মানুষের ধারাই হয়ে থাকে, ভুল ত্রুটি সমাধান করে এক হয়ে যাওয়াই শ্রেয়। আশা চলে যেতে মীর ভয়ঙ্কর একটি কাণ্ড ঘটিয়ে ফেলে। হিমার গালে শক্ত একটা চুমু খেয়ে বলে। চমচম মিষ্টি। এরপরে শীষ বাজিয়ে ঘর থেকে বের হয়ে যায়। হিমা স্তব্ধ হয়ে গালে হাত রেখে দাঁড়িয়ে থাকে, বিড়বিড় করে বলে। এটা কি হলো? আশ্বিনের বিকাল বেলায় হিমাদের বাড়িতে হই হুল্লোড় পরিবেশ। আনন্দনগর থেকে আফজাল হোসেন ও তার পরিবার এসেছে। মীরের ফিরে আসায় জেরা করার পরিবর্তে আনন্দ করছে সবাই। বিকালের আড্ডায় সকলে একত্রে মীরকে ঘিরে বসেছে, কারণ মীর এতদিন সে কোথায় ছিল তাই সবার মনে প্রশ্ন। আমার অসুস্থতার খবর কার থেকে জানতে পেরেছো মীর ভাই? সত্যি বলবে? মীর বিসমিল্লাহ বলে শুরুই করছিল, হিমার প্রশ্নে থেমে যায়। আর চোখে হিমেলও মিলির দিকে তাকায়। সকলের বুঝার আর বাকি রইল না কার সাথে মীরের যোগাযোগ ছিল। আশা হিমেলের দিকে তাকাতেই সে মিনমিন করে বলে। আমি শেষের দিন জেনেছি আমি সত্যি নির্দোষ। মিলি সব সময় ফিসফিস করে জানাতো। এবার সকলের দৃষ্টি মিলির দিকে যায়। মিলি আমতা আমতা করে বলে। আমার ধর্মের ভাইয়ের উপকারই তো করেছি মাত্র, এভাবে তাকাবেন না। সব দোষ মিচকে শয়তানের। সকলে ভেবেছিল রাদীপের সাথে মীরের যোগাযোগ ছিল, কিন্তু মিলির সাথে যে যোগাযোগ থাকবে ভাবতেও পারেনি। রাদীপ রক্তিম চোখে মিলির দিকে তাকায়, চোখের ইশারায় বুঝায়। আজ একা পেয়ে নেই, ডিটেকটিভ গিরি বের করে দিব। মিলি শুকনো ঢোকিলে মাথা নেড়ে বিড়বিড় করে বলে। ইয়ারব, আজকের মতো বাঁচিয়ে দিও। মীর সবকিছু দেখে বলতে শুরু করে। জৈন্তাপুরে পৌঁছে রাফিদকে দেখে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করি। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেই রাফিদকে ফেরত পাঠানো। মিলিকে দেখেই বুঝেছিলাম মেয়েটা রাফিদকে পছন্দ করে। আমার জন্য ছন্দহীন রাফিদের জীবনের সব ছন্দ হারিয়ে গিয়েছিল। সেদিন মিলিকে দেখে মনে হয়েছিল সেই রাফিদের জীবনে রং এনে দিতে পারবে। এই বিষয়ে রাফিদের সাথে কথা বলি, এটাও বলি সে যেন মিলিকে ঢাকায় নিয়ে পড়াশোনা করায়। মিলি মেয়েটা একবেলা আমার সাথে মিশে ছোট বোনের স্থান দখল করে নেয়। তাকে হিমার কথা বললে আমাকে বুঝায় আমি যে অবুঝ তা কিন্তু নই। হিমা যা করেছিল তা বুঝার জন্য এতদিন দূরে থাকি। কিন্তু তুই এতদিন কোথায় ছিলিস নীর?
আশার প্রত্যুত্তরে মীর মাথা চুলকে উত্তর দেয়। মিলির বাবার সাথে সিলেটে ওনার সাথে ব্যবসা শুরু করি। আলহামদুলিল্লাহ দ্বিগুণ পরিমাণে লাভবান হয়েছি। 2 দিন আগে মিলি থেকে খবরাখবর নিতে কল করায় ফুফা দেখে ফেলে। মিলিকে বকা দিয়ে যখন ফোন কানে নেয় তখন আমার সাথে কথা হয়। এতটুকু বলে মীর থামে। হিমেলের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলে, শ্বশুরকে ম্যানেজ করা যা কষ্ট ভাই, এদের জন্যই পৃথিবীর 80% লাভাররা কষ্টে মরে। মীরের শেষের খোঁচাটা কাকে দিয়েছে যেটা সবাই বুঝতে পারে। সকলে একত্রে হেসে ওঠে। আশা স্বামীর দ্বিতীয় রূপ দেখে মুখে ভেঙচি কাটে। সেদিনের ব্যবহারের জন্য নিশ্চিত আজ হিমেলকে শাস্তি দিবে। এখানে নীরব দর্শক হোসেন আরা আর মারিয়া দুজনে আপাতত গুগলে কি যেন খুঁজছে। সকলের আড়ালে এক জোড়া প্রেমিক যুগলের চোখে চোখে কথা হচ্ছে। মীরের মুখে দুষ্টু হাসি। হিমাকে দুষ্টু ইশারা করে জ্বালাচ্ছে। হিমা বিপাকে পড়ে বিড়বিড় করে বলে, তুমি খুব খারাপ মীর ভাই, তোমার মুখে তেলাপোকা বাসা বাঁধুক, যেন আমাকে আর জ্বালাতে না পারো। মীর বুঝতে পেরে হেসে ফেলে। মনে মনে প্রতিজ্ঞা করে, তোর দুঃখ মুছে দেব, আদরে ভরিয়ে দিব, তোর আয়না হব, আধার রাতের সঙ্গী হব, তোর বন্ধু হব, নীরবে সাথী হব, তোর নিঃশ্বাসে আমি রব, আমি শুধু তোর হব। আমি আপনাকে কোনোদিনও বিয়ে করব না মিচকে শয়তান। সকলের সামনে ভদ্র সেজে থাকা আর আমার সামনে ভিলেন সেজে থাকা বের করছি। আমি এখনই মীর দাদা ভাইয়ের কাছে সব বলে দেব। এক নাগারে কথা বলে মিলি নিঃশ্বাস ফেলে। সকলের আড়ালে একাকিত্বে নিয়ে আসার মানে কি? আজ এর একটা ব্যবস্থা করেই ছাড়বে সে। ছেলে হয়েছে বলে সে বেঁচে যাবে তা একদম ভাবতে দিবে না। মিলি চলে আসতে নিলে রাদীপ বাধা প্রদান করে। মিলির হাত ধরে একদম তার কাছে নিয়ে আসে। মিলির চোখে চোখ রেখে বলে, আমি কোন দিক দিয়ে খারাপ শুনি? সব দিক দিয়ে। রাদীপ কিছুক্ষণ ভাবে। মিলির কানের কাছে এগিয়ে ফিসফিস করে বলে, কি করেছে শুনি? মিলি নিশ্চুপ। সে ভাবছে সত্যি তো রাদীপ তার সাথে অস্বাভাবিক কোনো আচরণ করেনি, কিন্তু তবু সে রাদীপকে বিয়ে করবে না। মিলি চোখ ফিরিয়ে নেয়। রাদীপের কথায় ভয়ঙ্কর অনুভূতি সৃষ্টি হচ্ছে তার। সে রাদীপের থেকে দূরে গেলেই বাঁচে। সে হাত মুচড়ে উত্তর দেয়, এই যে আমার হাত ধরেছেন, সকলের সামনে তো ভদ্রলোক সাজেন, কিন্তু আড়ালে। মিলির কথা শেষ হওয়ার পূর্বে রাদীপ তার কথা থামিয়ে দেয়। মিলির নরম তুলতুলে গালে অধর ছুঁয়ে স্তব্ধ মিলির সারা শরীর শিহরণ ছড়িয়ে যায়। রাদীপের দিকে বড় চোখ করে তাকালে রাদীপ বলে, মিসকে শয়তানের শয়তান দেখিয়ে দিলাম। ঢাক ঢোল পিটিয়ে কাকে কাকে বলবে বলে আসো, যাও। কালো রঙের চশমাটা ভালোভাবে যথাস্থানে বসিয়ে বাঁকা হেসে হাঁটা ধরে রাদীপ। এদিকে ভয়ঙ্কর ভয় পাওয়া মিলি বুকে থুথু দিতে থাকে। তার মুখে একটাই জব, মিচকে শয়তানটা কি করে গেল? সময় বড্ড অদ্ভুত জিনিস। একটি মানুষের জীবনে সময়ের মূল্যটা পানির স্রোতের মতো। খারাপ সময়টা চলে গেলে ভালো সময়কে কাজে লাগাতে হয়। মীর কিছু সময় ধরে আশার পেছনে ঘুরঘুর করছে। সে আশাকে কিছু বলতে চাইছে। আশা বুঝেও বুঝছে না। সে মীরের সাথে কথাই বলছে না। মীরের জন্য আশার কত কষ্ট পোহাতে হয়েছে সে কি জানে? জানবে কিভাবে? মীর তো আরামে খেতে চাষাবাদ করেছে। 1 কাপ চা করে বই হাতে সোফায় বসে আসা। মীরও তার পাশে বসেছে। পা নাচিয়ে নাচিয়ে আশার মনোযোগ চাইছে। আশা তখনও নিশ্চুপ। মীর অভিনয়ে কাজ কলা, ধৈর্য শক্তিকে শূন্যের কোঠায়। আশার হাত থেকে বই কেড়ে নিয়ে বলতে শুরু করে, কি হয়েছে তোমার? মেয়ের জামাই ফিরে এসেছে, কই একটু যত্ন আপ্যায়ন করবে, তা না মুখ ফুলিয়ে রেখেছো কেন? চায়ের কাপে চুমুক দিয়ে উত্তরে আশা উত্তর দেয়, মেয়েকে চাই তো নিয়ে যা। আমার পেছনে কি নাকি শাশুড়িকে ঘর শাশুড়ি বানাতে চাইছিস? দরকার পড়লে তাই করবো। শাশুড়ির সাথে মা যুক্ত আছে, সেটা ভুলে যেও না। আমার মাকে আমার কাছে রাখবো, তাতে সমস্যা দেখছি না। আশা এবার মীরের কান টেনে ধরে, পিঠে কয়েকটি দুরুম করে আঘাত করে বলে, বদমাইশ, আমাদের কষ্টে রেখে এখন মন গলানো হচ্ছে? মীর আর্তনাদ করে হেসে ফেলে উত্তর দেয়, বরফ গলে গেছে তবে। আশা হাসে। মীরের মাথায় হাত বুলিয়ে বলে, আর যাস নে বাপ, তোকে ছাড়া আমরা কেউ ভালো ছিলাম না। মীর ফুফুর কথায় না যাওয়ার ওয়াদা করে। দীর্ঘদিন শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেনি হিমা। আজকাল তাকে যে দেখতে সেই ভোজন রসিকের খেতাব প্রাপ্ত করবে। পরিবারের সকলে তাকে ঘন্টায় ঘন্টায় খাবারের সামনে বসিয়ে রাখে। হিমার অবস্থা নাজেহাল। পরিবারের সকলে মিলে তার সাথে অবিচার করছে, কিন্তু কেউ তাকে বুঝছেই না।
এই তো কিছুক্ষণ আগেই আশা 2টা আপেল দিয়ে গিয়েছে, চোখ রাঙিয়ে বলে গিয়েছে 2টাই শেষ করতে। হিমা ঘরে বসে তাই করছে। জানালার কাছাকাছি দাঁড়িয়ে চুল নিয়ে খেলা করছে আর আপেল খাচ্ছে। বাগানের দিকে দৃষ্টি ফেলতেই সেখানে রাদীপ ও মিলিকে দেখতে পায়। রাদীপ বাগানে বসে ফোন দেখছে বললেও ভুল হবে, সে তো মিলির ছবি তুলছে, আবার কখনো মনোযোগে মিলির ভিডিও করে নিচ্ছে। বাগানের একপাশে জবা ফুলের গাছ রয়েছে। হোসেনারাকে সেখানে বসে থাকতে দেখা যাচ্ছে। হাতে তার ছোট্ট ঝুড়ি, যার মধ্যে হোসেনারা 4-5টা জবা ফুল ছিঁড়ে রেখেছে। হয়তো এই ফুলগুলো দিয়ে সে মারিয়ার জন্য কোনো ফেস প্যাক তৈরি করবে। বেচারি মারিয়া মায়ের অত্যাচার সহ্য করে নেবে। হিমা উপরে দাঁড়িয়ে এসব দেখে মজা পাচ্ছে। আপেল শেষ করে সেও নিচে যাবে ভাবছে। মিলিকে রাদীপের দুষ্টুমির কথা জানাবে, নিশ্চয়ই তা শুনে রাদীপকে আচ্ছা মতো ধোলাই দিবে। এসব ভেবেই হিমা হাসছিল। হাতে থাকা আপেলে কামড় বসাতে যাবে, তার আগেই কেউ একজন তার হাত থেকে আপেল কেড়ে নেয়। হিমা পিছনে তাকিয়ে দেখে মীর দাঁড়িয়ে আছে, তার মুখে দুষ্টু হাসি। হিমাকে দেখিয়ে সে আপেলে কামড় বসায়। রসালো ভঙ্গিতে মুখে নাড়াচাড়া করে হিমাকে লোভ দেখাতে থাকে। হিমা পুরোটাই দেখছে। তার একটু আপেল খেয়ে তাকে লোভ দেখাচ্ছে, বিষয়টা হাস্যকর মনে হচ্ছে। হিমা বিনা বাক্যে মীরের থেকে আপেল কেড়ে নিতে উদ্ভব হয়। মীরের কাছাকাছি আসতেই মীর হাত উপরে উঠিয়ে ফেলে। অত লম্বা চিকনা মীরের সামনে 5 ফুট হিমা কিছুই নয়। কয়েকবার লাফিয়ে নিতে গিয়ে হাঁফিয়ে ওঠে। মীর শয়তানি হাসি হেসে বলতে শুরু করে, এত দূরেই শক্তি শেষ? এত খেয়েও তো আমার সমান হতে পারলি না হিমালয়। ছোটবেলায় তোকে এত বলতাম হরলিক্স খা, খেতি না। এখন দেখ অপুষ্টিতে ভুগছিস, সাথে আমাদেরও ভোগাচ্ছিস। মীরের কথায় হিমা বুড়ো যুগল কুচকে নেয়, দাঁড়িয়ে ভাবতে থাকে ছোটবেলায় আদতে এমন ঘটেছিল কিনা। কিন্তু হিমার ছোট্ট মাথা কিছুই মনে করতে পারেনি। অগত্য মাথা চুলকে উত্তর দেয়, তুমি মিথ্যে বলছো মীর ভাই, আমি ছোটবেলায় অনেক খেতাম। হ্যাঁ, সবার মাথা খেতি, আর আমার খুলি যা। তুমি আমাকে জ্বালাতে এসছো তাই না? মীর ভাই মনে রেখো, আমি আজ একটু চলবো না। মীরের মুখের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। চোখের নেশাটা তীব্রভাবে বেড়ে যায়। ঝটপট পা ফেলে চোখের পলকে সে হিমার কাছাকাছি চলে আসে। হিমার চোখের দিকে গভীর নয়নে তাকিয়ে বলে, আমি জ্বলছি হিমালয়, নতুন ভাবে জ্বলছি। পূর্বে ছিল অনিশ্চয়তার জ্বালা, আর এখন কেউ না ছুতে পারার জ্বালা। এত জ্বালা আর সহ্য হচ্ছে না রে হিমালয়, কিছু একটা কর, নয়তো আমি যন্ত্রণায় মরে যাব। হিমা মেয়ের ঠোঁটের উপর হাত রাখে, চোখে মুখে তার আতঙ্ক। মীরের মুখে মৃত্যুর কথা গলায় বিঁধে থাকা কাটার মতো যন্ত্রণা দেয়। সে মীরের চোখে চোখ রেখে উত্তর দেয়, তোমার থেকে দূরে থেকে মৃত্যুকে গ্রহণ করতে রাজি ছিলাম। আমি জানতাম তুমি ফিরে আসবে। অপরাধের যন্ত্রণায় বারবার ভেঙে পড়েছি আমি মীর ভাই। তোমার থেকে দূরে থাকা আমার পক্ষেও সম্ভব নয়। তুমি যেই যন্ত্রণায় দিন পার করছো, আমিও সেই যন্ত্রণায় প্রতিনিয়তই ছটফট করছি। এবার আর ভুল করব না। মীর হিমার কপালের সাথে নিজের কপাল মেলায়। নিঃশ্বাসের দ্রুত গতি জানান দিচ্ছে দুজনের অস্থিরতা। ঘন ঘন গরম নিঃশ্বাস একে অপরের নাকে বাড়ি খাচ্ছে। মীর মাতাল স্বরে শুধায়, একবার মীর বলে ডাকবি হিমালয়? হিমা মীরের দিকে তাকায়। একজোড়া চাতক চোখে হিমার জন্য আকুলতা দেখতে পায়। হিমা চোখ বন্ধ করে নেয়। ঘন ঘন নিঃশ্বাস ফেলে কাপা স্বরে বলে, মীর, ভালোবাসায় রাঙিয়ে দিলাম তোমায়। তুমি শুধু বলো ভালোবাসবে আমায়। মীরের মুখে চমৎকার হাসি ফুটে ওঠে। সে হিমাকে জড়িয়ে ধরে বলে, আজ প্রেমের বর্ষণে ছড়িয়ে উঠুক সব, তুই শুধু আমারই হয়ে থাক। আনন্দনগরে ডাক ঢোলের বাজনা বাজছে। আজ আনন্দনগরে আনন্দের চারদিকে মুখরিত। এত বড় বিয়ের আয়োজন আজ পর্যন্ত কেউ দেখেনি। জনে জনে এগিয়ে আসছে আফজাল হোসেনের বাড়ির দিকে। সকলেই আমন্ত্রিত মীর, হিমা ও রাদীপ মিলির বিয়েতে। মীর রাদীপ তৈরি হয়ে মেহমানদের সাথে কথা বলায় ব্যস্ত। তাদের বধূকে এখনো তারা দেখেনি। দেখা যাচ্ছে কিছুক্ষণ পরপরই উভয়ের চোখ প্রধান ফটকের দিকে নিবদ্ধ হতে। উভয় চাতক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, প্রেয়সীকে দেখার আশায় ছটফট করছে। মীর রাদীপের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দুই বধূ ফটকে পা ফেলে। মীর রাদীপের সামনে দাঁড়িয়েছিল। টকটকে লাল শাড়িতে হিমাকে দেখে বুকে হাত রেখে রাদীপের উপর হেলে পড়ে। রাদীপ মীরকে সামলিয়ে মিলিকে দেখে স্তব্ধ হয়ে যায়। ছোট মেয়েটাকে গোলাপি শাড়িতে পরিপূর্ণ লাগছে। দেখা গেল মিলিকে দেখে রাদীপের হার্টবিট মিস হয়ে যায়। মীরকে আগলে ধরে শুকনো ঢুক গেলে বলে, ভাই, এই মেয়েকে এত বড় মনে হচ্ছে কেন? আর সত্যি গলা শুকিয়ে যাচ্ছে। মীর ভাই আমার, আমাকে পানি দে।
নয়তো তৃষ্ণা নিবারণের জন্য উপায় বলে দে। মীরের অবস্থা অনুরূপ, কিন্তু সে তো রাদীপ নামক ভদ্রলোক নয়। রাদীপকে একা ফেলে সে হাঁটা ধরে, যাওয়ার আগে বলে যায়, তুই থাক শাল, হাতের কাছে খাবার পেয়েও খেতে চাস না। তুই তো পুরুষ নামের অপুরুষ। আমি তৃষ্ণা মিটিয়ে আসি, তুই এখানে থেকে মৃত্যুকে গ্রহণ কর। রাদীপ মাথা চুলকায়, আশপাশ তাকিয়ে মুঠোফোন বের করে মিলির ছবি তুলে নেয়। এখন সে পাক্কা ফটোগ্রাফার, তবে তা নিজের মানুষের জন্য। তোকে সুন্দর লাগছে হিমালয়, ইচ্ছে করছে এখনই তোকে। হিমা মীরের হাতে চিমটি বসায়, সকলের অগোচরে দাঁতে দাঁত চেপে বলে, কিছু তো লজ্জা পাও মীর ভাই, তোমার কথা শুনলে পাখিরাও লজ্জা পাবে, সেখানে আমি তো নিষ্পাপ ফুল মাত্র। আমি অধৈর্য হয়ে যাচ্ছি এই ফুলের নির্যাস নিতে, কি বলবো বল? এত অধৈর্য হওয়া তো ভালো লক্ষণ নয়, তুমি জানো না ধৈর্যের ফল মিষ্টি হয়। মীর সকলের আড়ালে হিমার হাতের পিঠে ঠোঁট ছুঁয়ে দেয়। হিমার কানের কাছটে ফিসফিস করে বলে, আমি তো আজীবনই ধৈর্য ধরতে রাজি আছি। মিল্লি এত মানুষ এই প্রথম দেখছে। এত বড় আয়োজনে সে তারও বিয়ে হবে ভাবতেও পারেনি। আনন্দনগরে হিমার পছন্দের মানুষ হচ্ছেন আসমা বেগমকে, যিনি রাদীপের মা। মিলি ভেবেছিল তাকে দেখা মাত্রই ভদ্রমহিলা খেপে যাবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে রাদীপের মা মিলিকে জড়িয়ে ধরে, কপালে চুমে এঁকে বলে, আরে এত ছোট পুতুল কোথায় পেয়েছিস রে? এই ছোট্ট মেয়েটাই বুঝি আমার ছেলেকে সুস্থ করেছে। আমার কি ভাগ্য দেখলি আশা, এতদিন ছেলের মা ছিলাম, আজ মেয়ের মাও হয়ে গিয়েছি। মিলির সৌভাগ্য খুবই ভালো, মাকে হারিয়ে আরেক মাকে পেয়ে। সে চোখ ঘুরিয়ে সবাইকে দেখছিল, এমন সময় অনুভব করে একটি কাপা হাত মিলির হাতের মুঠো শক্ত করে ধরে। মিলি পাশ ফিরে দেখে রাদীপ অন্যদিকে তাকিয়ে আছে। মিলি রাদীপের হাতের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, উফ, মিচকে শয়তান, ভদ্র সে আমার হাত ধরে রেখেছে। রাদীপের কানে মিলির বলা কথা প্রবেশ করে। শূন্যদিকে তাকিয়েই হাসে। কিছুক্ষণ পর মিলির দিকে ঝুঁকে বলতে শুরু করে, আমাকে আজ বড় দেখাচ্ছে মিলি। তুমি কি আগে থেকেই বড় ছিলে নাকি আজই? বড় হয়েছে সেই কবে? আপনি ভালো করে কোনোদিন দেখেছেন? সারাদিন তো ভদ্র বাচ্চা সেজে থাকেন। রাদীপ মিলির দিকে তাকায়, চোখে চোখ রেখে বলে, আজ আমি তোমায় পেয়ে পরিপূর্ণ মিলি। মনের অনুভূতি প্রকাশে বারবারই কাজ কলা, কিন্তু আজ মনে সাহস এনে প্রস্তাব রাখছি, আমার বউ হবে। এই ভদ্র ছেলের দায়িত্ব নিবে, তার জীবন রাঙিয়ে দিবে। মিলির চোখে পানি। সে মনে প্রাণে রাদীপকে ভালোবাসে। বিয়ে ঠিক হওয়ার পরও মিলির মনে আশঙ্কা ছিল, রাদীপ তাকে মতের বিরুদ্ধে বিয়ে করছে না তো। আজ তার ধারণা ভুল প্রমাণিত হয়েছে, মনের আশা পূরণ হয়েছে। সে রাদীপের হাতের মুঠোয় হাত রেখে উত্তর দেয়, আমি রাজি। 3 কবুলের মাধ্যমে 2 দম্পতির বিয়ে সম্পন্ন হয়ে যায়। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মীর হিমার পথ এক হয়ে যায়। একটি সম্পর্কে বিশ্বাসটা অনেক গুরুত্বপূর্ণ। যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্কের কোনো মূল্য নেই। মীর হিমার জীবন ভালো কাটুক, রংহীন রাদীপের জীবনে মিলি নামক চঞ্চল পাখি নানা রঙে রাঙিয়ে দিক। মীর এভাবেই ভালোবাসুক তার হিমালয়কে।